আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম, আদাব। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানান। আমরা ক্লাসটা শুরু করে দিব। আজকে আমরা লসাগু গসাগুর খুবই গুরুত্বপূর্ণ কিছু গাণিতিক সমস্যা সমাধান করব। সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। সবকিছু ক্লিয়ার আছে কিনা জাস্ট একটু কমেন্ট করে জানান। সবকিছু ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা? আদাব। আচ্ছা, সব ক্লিয়ার বলছেন, সব ক্লিয়ার বলছেন, তাহলে আমি শুরু করি। হ্যাঁ, দেখেন এখানে আমি একটা অঙ্ক দিয়ে রাখছি। এই অঙ্কটা আসছে আমাদের বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায়, মেবি 43তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এই কোশ্চেনটা আসছিল। হ্যাঁ, অনেকে ধরতেই পারে না যে আসলে কি এখানে কি প্রশ্ন আসছে। 43 বা 44তম প্রিলিমিনারিতে এই প্রশ্নটা আসছিল। অনেকে বুঝতেই পারেনি যে এই প্রশ্নটা আসলে কি দিয়ে করতে হবে, মানে এটা যে লসাগুর কোশ্চেন আসছে এটা অনেকে বোঝে নাই, কিন্তু আপনি আজকে এটা ফিল করতে পারবেন যে এটা কেন লসাগুর অঙ্ক। হ্যাঁ, দেখেন এখানে বলছে একদল গরু প্রতিবার সমান সংখ্যায় ভাগ হয়ে 3 পথে গমন করে, 7 ঘাটে পানি পান করে, 9টি বৃক্ষের নিচে ঘুমায় এবং 12 জন গোয়ালা সমান সংখ্যক গরুর দুধ দহন করে। হ্যাঁ, আচ্ছা তাহলে গরুর সংখ্যা কত? এখানে দেখে অনেকে মনে করছে রে ভাই এটা কি অঙ্ক। দেখেন একদল গরু, এই একদল গরু কি করছে? প্রতিবার, এই প্রতিবার বলতে কি, প্রতিবার সমান সংখ্যায় ভাগ হয়ে 3 পথে গমন করে, মানে প্রতিবার সমান সংখ্যায় ভাগ হয়ে 3 পথে গমন করে, মানে 3টা পথে যে গরুগুলা গেছে প্রত্যেক পথে সমান সংখ্যক গরু গেছে, বুঝছেন? এই যে 7 ঘাটে পানি খায়, এই 7 ঘাটে পানি পান করে। হ্যাঁ, এর আগেও কিন্তু এই কথাটা থাকবে যে প্রতিবার মানে সমান সংখ্যায় ভাগ হয়ে, এই একটু তাকান প্লিজ, এই জায়গাটা বোঝেন। এই সমান সংখ্যায় ভাগ হয়ে এই কথাটুকু কিন্তু প্রত্যেকটা অংশের সাথে থাকবে, যে প্রতিবার সমান সংখ্যায় ভাগ হয়ে 3 পথে গমন করে, মানে 3 পথে গমন করার সময় প্রত্যেক পথে সমান সংখ্যক গরু গেছে। তারপরে সমান সংখ্যায় ভাগ হয়ে 7 ঘাটে পানি পান করে, মানে পানি পান করার সময় 7টা ঘাটে পানি পান করছে এবং গরুগুলা সমান সংখ্যায় ভাগ হয়ে 7 ঘাটে পানি খাইছে, মানে প্রত্যেক ঘাটে সমান সংখ্যক গরু পানি খাইছে, বুঝছেন? আবার সমান সংখ্যায় ভাগ হয়ে 9টি বৃক্ষের নিচে ঘুমায়, তার মানে 9টা বৃক্ষের নিচে যে ঘুমাইছে গরুগুলা, প্রত্যেক বৃক্ষের নিচে সমান সংখ্যক গরু ঘুমাইছে। আবার এবং 12 জন গোয়ালা সমান সংখ্যক গরুর দুধ দোয়ায়, মানে 12 জন গোয়ালা দুধ দহন করতেছে, প্রত্যেক গোয়ালা এক সমান সংখ্যক গরুর দুধ দহন করতেছে। বলছে তাহলে গরুর সংখ্যা কত? এখানে কিন্তু বলে নাই যে গরুর সর্বনিম্ন সংখ্যা কত, বলছে জাস্ট গরুর সংখ্যা কত। নো প্রবলেম। দেখেন আমার কথা হচ্ছে গরুর সংখ্যা যাই হোক না কেন, এদিকে তাকান প্লিজ। ওয়ালাইকুম আসসালাম। গরুর সংখ্যা যাই হোক না কেন, আগে কনসেপ্ট বোঝেন। গরুর সংখ্যা যাই হোক না কেন, সেই গরুর সংখ্যাকে অবশ্যই 3 দ্বারা ভাগ যেতে হবে। কেন? কারণ যেহেতু বলছে যে সমান সংখ্যায় ভাগ হয়ে 3 পথে গমন করে, তাহলে গরুগুলা যেহেতু সমান 3 ভাগে ভাগ হয়ে 3টা পথে গমন করছে, তাহলে নিশ্চয়ই গরুর সংখ্যা 3 দ্বারা ভাগ না হইলে তো প্রত্যেক পথে সমান সংখ্যক গরু যেতে পারবে না। মনে করেন যে 30টা গরু আছে, তাহলে এই 30টা গরু সমান সংখ্যায় ভাগ হয়ে 3 পথে যেতে পারবে, প্রতি পথে 10টা করে। কিন্তু গরু যদি থাকে 31টা, তাহলে কি সমান সংখ্যায় ভাগ হয়ে 3 পথে যেতে পারবে না? কারণ 3 10 30, একটা গরু এক্সট্রা থেকে যাচ্ছে, তার মানে 31টা গরু হলে কিন্তু সমান সংখ্যায় ভাগ হয়ে 3 পথে যেতে পারতো না। তা 3 পথে যেহেতু সমান সংখ্যায় ভাগ হবে গরুগুলা, তার মানে গরুর সংখ্যা যাই হোক না কেন তা 3 দ্বারা বিভাজ্য হতে হবে, না হলে তো 3 ভাগে ভাগ হয়ে 3 পথে যেতে পারবে না, বুঝছেন? আবার গরুর সংখ্যা এমন হবে সেটাকে 7 দ্বারাও বিভাজ্য হতে হবে। কেন 7 দ্বারা বিভাজ্য হতে হবে? ওই যে সমান সংখ্যায় ভাগ হয়ে 7 ঘাটে পানি পান করে, তার মানে গরুগুলা প্রত্যেক ঘাটে সমান সংখ্যক গরু যায় পানি পান করতেছে। কতটা ঘাটে? 7টা ঘাটে। তা 7টা ঘাটে যেহেতু পানি পান করবে, তার মানে গরুগুলা 7 ভাগ হয়ে যাবে, প্রতি ভাগে সমান সংখ্যক যাবে, তার মানে গরুর সংখ্যা যাই হোক না কেন সেটা 7 দ্বারা বিভাজ্য হবে। কারণ 7 দ্বারা বিভাজ্য না হলে তো 7 ভাগ সমান 7 ভাগ হবে না, বুঝতে পারছেন কি বিষয়টা? তারপরে যেহেতু 9টি বৃক্ষের নিচে ঘুমায় সমান সংখ্যায় ভাগ হয়ে, তাহলে গরুর সংখ্যা যাই হোক না কেন সেটা 9 দ্বারাও বিভাজ্য হতে হবে। কারণ 9 দ্বারা বিভাজ্য না হলে তো মানে 9 ভাগে ভাগ হয়ে প্রত্যেক গাছের নিচে ঘুমাতে পারবে না। 9টা বৃক্ষের নিচে ঘুমাচ্ছে, প্রত্যেক বৃক্ষের নিচে সমান সংখ্যক গরু, তাহলে গরুর মোট সংখ্যা তো 9 দ্বারা বিভাজ্য না হলে প্রত্যেক বৃক্ষের নিচে সমান সংখ্যক হবে না। আমার কথা কি বুঝছেন?
যেহেতু সমান 9 ভাগে ভাগ হয়ে বৃক্ষের নিচে ঘুমাবে, তাহলে গরুর সংখ্যাকে অবশ্যই 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য হতে হবে। আবার 12 জন গোয়ালা সমান সংখ্যক, প্রত্যেকে সমান সংখ্যক গরুর দুধ দহন করতেছে, তার মানে গরুর সংখ্যা যাই হোক না কেন সেটা 12 দ্বারাও নিঃশেষে বিভাজ্য হবে। কারণ 12 দ্বারা নিঃশেষে বিভাজ্য কেন হবে? কারণ প্রত্যেক গোয়ালা যেহেতু সমান সংখ্যক গরুর দুধ দহন করবে, তাহলে 12 জন গোয়ালা যেহেতু, তাহলে মানে কি গরুগুলো 12 ভাগ হবে, প্রত্যেক ভাগ এক একজন গোয়ালা হচ্ছে দুধ দহন করবে। তাহলে 12 দ্বারা যদি বিভাজ্য না হয়, তাহলে 12 ভাগ গরুগুলোকে 12 ভাগ কেমনে করবে? 12 জন গোয়ালা। কথা কি বুঝছেন? তার মানে গরুর সংখ্যা এমন হবে যেন 3 দ্বারা বিভাজ্য হয়, যেন 7 দ্বারা বিভাজ্য হয়, যেন 9 দ্বারা বিভাজ্য হয়, যেন 12 দ্বারা বিভাজ্য হয়। তার মানে গরুর সংখ্যা এমন হবে যা 3, 7, 9 এবং 12 দ্বারা নিঃশেষে বিভাজ্য। যাকে ভাগ করা হয় সে কি? সে হচ্ছে গুণিতক। তাহলে এখানে গরুর সংখ্যাকে আমরা ভাগ করতেছি এগুলো দিয়ে, তাহলে গরুর সংখ্যাকে আমরা এগুলো দিয়ে ভাগ করতেছি, যাকে ভাগ করা হয় সে গুণিতক। তার মানে গরুর সংখ্যা যাই হোক না কেন সেটা এদের গুণিতক হবে। এদের সবার গুণিতক, এই জন্য বলতে পারি সাধারণ গুণিতক। ইয়েস, সাধারণ গুণিতক। এখানে কোশ্চেনে বলা নাই যে সর্বনিম্ন কতটা গরু থাকতে হবে, তো আমি ধরে নিচ্ছি যে আমি সর্বনিম্ন মানে গরুর সংখ্যা হবে এদের সাধারণ গুণিতক। তাহলে এদের মানে সবচেয়ে কম সংখ্যক গরু যদি আমি ধরে নেই, তাহলে এদের লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে লসাগু। তাহলে সহজ কথা, গরুর সংখ্যা এমন হবে যে সংখ্যাটাকে এইগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য করা যাবে। তাহলে এইগুলো দ্বারা নিঃশেষে বিভাজিত সবচেয়ে সর্বনিম্ন সংখ্যাকে কত? সেটা হচ্ছে এদের লসাগু। তাহলে গরুর সংখ্যাটা মিনিমাম এদের লসাগুর সমান হবে, এর চেয়ে বেশি হতে পারে, কিন্তু মিনিমাম এদের লসাগুর সমান হবে। তাই আমরা 3, 7, 9 এবং 12 লসাগু বের করবো। তাহলে 3, 7, 9, 12 এর লসাগু। তাহলে 3, 7, 9 এর 12 এর লসাগু। তাহলে 3, 7, 9, 12। দেখেন 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায়। 3 দিয়ে এটা যাবে একবার, 7-এর মধ্যে যায় না, এটা যাবে 3 বার, এটা যাবে 4 বার, আর যায় না। তবে গুণ করেন, 3 আর 7 গুণ করলে 3 7 21, 3 21 63, 63 গুণ 4, 63 গুণ 4, 3 4 12, 2 হাতে কত 1, 3 6 18 আর 21, আচ্ছা হ্যাঁ 4 7 24 আর 1 25, 252। তার মানে গরুর সংখ্যা হবে মিনিমাম 252টা। কোশ্চেনে বলা নাই যে সর্বনিম্ন কতটা গরু, কিন্তু গরুর সংখ্যা মিনিমাম 252। কারণ কি? কারণ এইগুলো দ্বারা বিভাজ্য মিনিমাম সংখ্যা এটা, এর চেয়ে তো কম সংখ্যা হতে পারে না। এখন 252 হতে পারে, অথবা এই 252 নামতা পড়লে যা যা পাবেন সেইগুলো হতে পারে। এখন 252 নামতা পড়লে 252 গুণ 2, তার মানে হচ্ছে 504। তার মানে গরুর সংখ্যা 504টা হতে পারে, কিন্তু অপশনে আমার 252 আছে। দেখেন এই যে 252 আছে, 504 নাই। এখন 252 গুণ 3 দিলে পারে হচ্ছে কত? 6, 3 5 15, হাতে 1, 3 2 4 756। গরুর সংখ্যা 756 হতে পারে, কিন্তু এগুলো নাই। লসাগু এই 252 আছে, সুতরাং 252 মেরে দিয়ে আসতে হবে। কিন্তু লিখিত পরীক্ষায় যদি এই প্রশ্ন আসে তাহলে কিন্তু অনেক কিছু হতে পারে। হ্যাঁ, গরুর সংখ্যা কত হতে পারে তখন বলতে হবে গরুর সংখ্যা মিনিমাম 252 অথবা এই 252 এর গুণিতক। ব্যাস, বোঝা গেছে কি? কোশ্চেনটা কি বুঝছেন? কোশ্চেনটা বুঝছেন কিনা বলেন, ক্লিয়ার বুঝছেন কিনা? 252। এখন দেখেন একটা কথা হচ্ছে কি, যে যেহেতু গরুর সংখ্যা এমন হবে যা 3 দ্বারা বিভাজ্য হবে, গরুর সংখ্যা এমন হবে যা 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, গরুর সংখ্যা এমন হবে যা 9 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, গরুর সংখ্যা এমন হবে যা 12 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। কেন? যেহেতু সমান 3 ভাগে ভাগ হয়ে 3 পথে গমন করছে, সমান 7 ভাগে ভাগ হয়ে 7 ঘাটে পানি খাইছে, 9 ভাগে ভাগ হয়ে 9টি বৃক্ষের নিচে ঘুমাইছে, 12 জন গোয়ালা যেহেতু সমান সংখ্যক গরুর দুধ দহন করছে, তাহলে তো নিশ্চয়ই গরুর সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হবে, 7 দ্বারা বিভাজ্য হবে, 9 দ্বারা বিভাজ্য হবে এবং 12 দ্বারা বিভাজ্য হবে। এবার দেখতে হবে অপশনে কোন সংখ্যাটা 3, 7, 9 ও 12 দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়। এখন এর মধ্যে সবচেয়ে সহজ কোনটা দিয়ে টেস্ট করা বলেন তো? এর মধ্যে সবচেয়ে সহজ হচ্ছে 12 দিয়ে টেস্ট করা সহজ, 3 দিয়ে টেস্ট করা। 12 মানে কি? 12 মানে 3 গুণ 4, এদিকে তাকান। 12 দিয়ে বিভাজ্য কিনা? 12 মানে 3 গুণ 4। তার মানে যে সংখ্যা 3 দ্বারা বিভাজ্য এবং 4 দ্বারা বিভাজ্য সেই সংখ্যা 12 দ্বারা বিভাজ্য হবে। সেই সংখ্যা কি? 12 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এখন দেখতে হবে তাহলে 4 দ্বারা বিভাজ্যতা টেস্ট করা সহজ। 4 দ্বারা বিভাজ্যতা টেস্ট করতে হলে লাস্টের 2 ডিজিট 4 দ্বারা বিভাজ্য হতে হবে। দেখেন এখানে লাস্টের 2 ডিজিট কত? এখানে লাস্টের 2 ডিজিট 85, এখানে 49, এখানে 45। কোনটা এই তিনটার কোনটাই 4 দ্বারা বিভাজ্য না, তার মানে ওই তিনটা তো 4ই বাদ পড়ে গেছে। তাহলে একটাই অপশন আছে। দেখেন লাস্টের 2 ডিজিট এটা 4 দ্বারা বিভাজ্য, আর 3 দ্বারা বিভাজ্য তার ফর্মুলা হচ্ছে অঙ্কগুলোর সমষ্টি। 2 আর 5 7, 7 আর 2 9, 9 3 দ্বারা বিভাজ্য মানে 252 3 দ্বারা বিভাজ্য। বোঝা গেছে? অপশন টেস্ট দিয়ে করে ফেলবেন, সমস্যা কি? অপশন টেস্ট দিয়ে করে ফেলবেন। ক্লিয়ার হয়েছে? এখন বিভাজ্যতার নীতির ক্লাস যদি কেউ না করে সে তো বুঝবে না যে 12 ইকুয়াল টু কেন 3 গুণ 4 লিখলাম। ওকে, এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট টাইপ। এটা প্রচুর মানে অনেকবার পরীক্ষাতে আসছে, বিভিন্ন চাকরির পরীক্ষাতে এই প্রশ্ন আসছে, আপনারা সবাই জানেন। 5টি ঘন্টা একত্রে বেজে যথাক্রমে 3, 5, 7, 8 ও 10 সেকেন্ড অন্তর অন্তর বাজতে লাগলো। কতক্ষণ পর ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে? সবাই একটু মনোযোগ দিবেন। এই কোশ্চেন
মানে এই কোশ্চেনটা সলভ করার সময় আমি আবার বলছি, এই ঘন্টা বাজার অঙ্ক, হ্যাঁ, এই ঘন্টা বাজার অঙ্ক কতক্ষণ পর, এখানে একটা কথা উল্লেখ থাকা উচিত যে সর্বনিম্ন কতক্ষণ পর, বুঝছেন? সর্বনিম্ন কথাটা উল্লেখ থাকবে সাধারণত। এই যে এখানে সর্বনিম্ন কতক্ষণ পর, সর্বনিম্ন কতক্ষণ পর, ঠিক আছে, এই কথাটা উল্লেখ থাকা উচিত। হ্যাঁ, না থাকলেও আপনি সর্বনিম্ন ধরেই করবেন, সমস্যা নেই। 5টি ঘন্টা একত্রে বেজে, 5টা ঘন্টা, ঘন্টা মানে অ্যালার্ম ঘড়ি বাজে না, অ্যালার্ম ঘড়ি বাজে না, মানে আমরা অনেক সময় মানে ঘুম থেকে যাতে জাগতে পারি সহজে, এই জন্য অ্যালার্ম ঘড়ি বাজাই না, সেই অ্যালার্ম ঘড়ির অঙ্ক। হ্যাঁ, তো এই প্রশ্নে এই ঘন্টা বাজার অঙ্কে এখানে যে সময়গুলো দেওয়া থাকবে না, এই যে 3, 5, 7, 8, 10, এই সংখ্যাগুলোর লসাগু বের করলে যে সময়টা আসবে, এই সংখ্যাগুলোর লসাগু বের করলে যা আসবে মিনিমাম তত সময় পরে ওই ঘন্টাগুলো আবার একত্রে বাজবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমার কাছে তো এই অঙ্ক অনেকে আপনি মনে রাখলেই হলো যে এদের লসাগু বের করতে হবে, তাহলে শেষ। কিন্তু প্রশ্ন হচ্ছে আমরা কেন এই সংখ্যাগুলোর লসাগু বের করলে মানে উত্তরটা বের হয়, মানে সর্বনিম্ন কত সময় পর ঘন্টাগুলো আবার একত্রে বাজবে, সেটা কেন এই সংখ্যাগুলোর লসাগু বের করলে কেন সেটা হয়। আমার কথা কি বুঝছেন? এই লজিকটা আপনাকে বুঝতে হবে, তাই না? এই লজিকটা আপনাকে বুঝতে হবে যে কেন এই সংখ্যাগুলো লসাগু বের করলে কেন সেই সময়টা বের হয় যে সময় পরে ওই ঘন্টাগুলো সবাই আবার একত্রে বাজবে। এই লজিকটা বুঝতে হবে। সবাই তাকান প্লিজ। 5টি ঘন্টা, কয়টা ঘন্টা? 5টা ঘন্টা। আমি এটা হচ্ছে অ্যালার্ম 1, একটু তাকান, এটা অ্যালার্ম 1, এটা অ্যালার্ম 2, এটা অ্যালার্ম 3, এটা অ্যালার্ম 4, এটা অ্যালার্ম 5। এই ঘন্টাটা 3 সেকেন্ড অন্তর অন্তর বাজে, 3 সেকেন্ড। এই ঘন্টাটা 5 সেকেন্ড অন্তর অন্তর বাজে, এগুলো হচ্ছে ঘন্টা। হ্যাঁ, 5 সেকেন্ড অন্তর অন্তর বাজে। এই অ্যালার্মটা 7 সেকেন্ড অন্তর অন্তর বাজে, এই অ্যালার্মটা 8 সেকেন্ড অন্তর অন্তর বাজে, এই অ্যালার্মটা 10 সেকেন্ড অন্তর অন্তর বাজে। এইবার বলছে যে সবগুলো ঘন্টা একত্রে বাজা শুরু করছে কোন এক সময়, এদিকে তাকান, সবগুলো ঘন্টা একত্রে বাজা শুরু করছে। এইবার বলছে এই যে সবগুলো ঘন্টা যে একত্রে বাজলো, হ্যাঁ, এরপরে আবার কতক্ষণ পরে যে সবাই একসাথে বাজবে সেই টাইমটা চাইছে, সর্বনিম্ন কত সময় পরে, বুঝছেন? এখানে সর্বনিম্ন উল্লেখ না থাকলেও আপনি সর্বনিম্ন ধরেই করবেন কিন্তু। ওকে, দেখেন প্রথম কথা হচ্ছে এই যে 1 নাম্বার যে ঘন্টাটা, সেই ঘন্টাটা 3 সেকেন্ড অন্তর অন্তর বাজে। এর মানে কি? এর মানে হচ্ছে এই কনসেপ্টটা বোঝেন, সহজ, খুবই সহজ। এই প্রথম ঘন্টাটা 3 সেকেন্ড পর বাজবে, 3 সেকেন্ড অন্তর অন্তর মানে 3 সেকেন্ড পর বাজবে, আবার 6 সেকেন্ড পর বাজবে, আবার 9 সেকেন্ড পর বাজবে, আবার 12 সেকেন্ড পর বাজবে, তাই কিনা? তার মানে প্রথম ঘন্টাটা যেহেতু 3 সেকেন্ড অন্তর অন্তর বাজে, তার মানে এই ঘন্টাটা ঠিক সেই সময়গুলোতে বাজবে। সবাই মনোযোগ দেন, গভীর মনোযোগ দেন। এই প্রথম ঘন্টাটা সেই সময়গুলোতে বাজবে যে সময়গুলো 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য। দেখেন 3 সেকেন্ড পরে বাজবে, 6 সেকেন্ড পরে বাজবে, 9 সেকেন্ড পরে বাজবে, এই সবগুলো সময় কিন্তু 3 দ্বারা বিভাজ্য। 15 সেকেন্ড পরে বাজবে, আবার 21 সেকেন্ড পরে বাজবে, কারণ 21 সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য। তার মানে 3 সেকেন্ড অন্তর অন্তর বাজার অর্থ হচ্ছে এই ঘন্টাটা ঠিক সেই সময়গুলোতে বাজবে যে সময়গুলো 3 দ্বারা বিভাজ্য। এই যে 6 সেকেন্ড, 9 সেকেন্ড, 12 সেকেন্ড, 15 সেকেন্ড, 33 সেকেন্ড, 33 সেকেন্ডে ওইটা বাজবে। তার মানে প্রথম ঘন্টাটা যেহেতু 3 সেকেন্ড অন্তর অন্তর বাজে, তার মানে এই প্রথম ঘন্টাটা ঠিক সেই সময়গুলোতে বাজবে যে সময়গুলো 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য। একটু বুঝছেন কিনা বলেন? এবার দ্বিতীয় ঘন্টাটা যেহেতু 5 সেকেন্ড অন্তর অন্তর বাজে, তাহলে দ্বিতীয় ঘন্টাটা 5 সেকেন্ড পর বাজবে প্রথমে, তারপর 10 সেকেন্ড পর বাজবে, তারপর আবার 15 সেকেন্ড পর বাজবে, তাই কি না? আবার 20 সেকেন্ড পর বাজবে, আবার 25 সেকেন্ড পর বাজবে, আবার 30 সেকেন্ড পর বাজবে, তাই কি না? ঠিক। আচ্ছা, তার মানে হচ্ছে তার মানে যেহেতু দ্বিতীয় ঘন্টাটা 5 সেকেন্ড অন্তর অন্তর বাজতেছে, তার মানে দ্বিতীয় ঘন্টাটা ঠিক সেই সময়গুলোতে বাজবে যে সময়গুলো 5 দ্বারা বিভাজ্য। ওই যে 5 সেকেন্ডে, 10 সেকেন্ডে, 40 সেকেন্ডে বাজবে, 45 সেকেন্ডে বাজবে। তার মানে দ্বিতীয় ঘন্টাটা ঠিক সেই সময়গুলোতে বাজবে যে সময়গুলো 5 দ্বারা বিভাজ্য, সেই সময়গুলোতে বাজবে, মানে ওই অ্যালার্মটা বাজে উঠবে, বুঝছেন? আচ্ছা, তৃতীয় ঘন্টাটা আছে, এটা 7 সেকেন্ড অন্তর অন্তর বাজে, তার মানে এই ঘন্টাটা 7 সেকেন্ড পর বাজবে, 14 সেকেন্ড পর বাজবে, 21 সেকেন্ড পর বাজবে। দেখেন 21 সেকেন্ডে কিন্তু এটাও বাজবে। তারপর হচ্ছে 24 সেকেন্ডে বাজবে, না 24 না 28 সেকেন্ডে বাজবে। তার মানে যেহেতু তৃতীয় এই ঘন্টাটা 7 সেকেন্ড অন্তর অন্তর বাজে, তার মানে এই ঘন্টাটা ঠিক সেই সময়গুলোতে বাজবে যে সময়গুলো 7 দ্বারা বিভাজ্য, যে 7, 14, 21, রাইট? এই ঘন্টাটা যেহেতু 8 সেকেন্ড অন্তর অন্তর বাজে, তার মানে এই ঘন্টাটা 8 সেকেন্ড পর বাজবে, 16 সেকেন্ড পর বাজবে, 24 সেকেন্ড পর বাজবে, তারপর হচ্ছে 4-32 সেকেন্ড পর বাজবে। তার মানে এই ঘন্টাটা যেহেতু 8 সেকেন্ড অন্তর অন্তর বাজে, তার মানে এই ঘন্টাটা ঠিক সেই সময়গুলোতে বাজবে যে সময়গুলো 8 দ্বারা নিঃশেষে বিভাজ্য। আর যে ঘন্টাটা 10 সেকেন্ড অন্তর অন্তর বাজতেছে, ওই ঘন্টাটা 10 সেকেন্ড পর বাজবে, 20 সেকেন্ড পর বাজবে, 30 সেকেন্ড পর বাজবে, 40 সেকেন্ড পর বাজবে,
তার মানে এই ঘন্টাটা যেহেতু 10 সেকেন্ড অন্তর অন্তর বাজে, তার মানে এই ঘন্টাটা সেই সময়গুলোতে বাজবে যে সময়গুলো 10 দ্বারা নিঃশেষে বিভাজ্য। তার মানে কোনো একটা ঘন্টা বাজার শর্ত কি? এদিকে তাকান, এদিকে তাকান। কোন এই ঘন্টাগুলোর মধ্যে কোনো একটা ঘন্টা বাজার শর্ত কি? বাজার শর্ত হচ্ছে এই ঘন্টাটা যে সময় যে সেকেন্ড পর পর বাজতেছে, যে সময়গুলো এই 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 7 দ্বারা বিভাজ্য, সেই সময়গুলোতে এই ঘন্টাটা বাজবে। তাহলে এখন শর্ত হচ্ছে এই সবগুলো ঘন্টা কখন বাজবে? এদিকে তাকান। তাহলে সবগুলো ঘন্টা এমন একটা টাইমে, যে আমি ধরে নিচ্ছি এই যে এই হট চিহ্ন দ্বারা বোঝাচ্ছি যে সবগুলো ঘন্টা যে সময়ে বাজবে। সহজ কথা হচ্ছে, যেহেতু প্রথম ঘন্টাটা 3 সেকেন্ড অন্তর অন্তর বাজে, তার মানে হচ্ছে যে সময়েই প্রথম ঘন্টা বাজুক না কেন, সেই সময়টা অবশ্যই 3 দ্বারা বিভাজ্য হতে হবে, তাই না? তার মানে 3 দ্বারা বিভাজ্য হবে এমন সময়গুলোতে এই প্রথম ঘন্টা বাজবে। তাহলে সবগুলো ঘন্টা এমন একটা সময়, সবগুলো ঘন্টা বাজতে হলে এমন একটা সময় নিতে হবে যে সময়টাকে এরা সবাই ভাগ করতে পারে। বুঝতে পারতেছেন কি? কারণ কোন একটা ঘন্টা বাজার শর্ত হচ্ছে ওই সময়টা এই সময় দিয়ে ভাগ যেতে হবে। তাহলে সবগুলো ঘন্টা বাজার অর্থ কি? সেই সময়টা এই 3 দিয়েও ভাগ যাবে, এই 5 দিয়েও ভাগ যাবে, এই 7 দিয়েও ভাগ যাবে, 8 দিয়েও ভাগ যাবে, 10 দিয়েও ভাগ যাবে। তার মানে সবগুলো ঘন্টা একত্রে বাঁচতে হলে সেই সময়টা এমন একটা সময় হবে যে সময় 3 দ্বারা বিভাজ্য হয়, 5 দ্বারা বিভাজ্য হয়, 7 দ্বারা বিভাজ্য হয়, 8 দ্বারা বিভাজ্য হয়, 10 দ্বারা বিভাজ্য হয়। তার মানে এই যে হট চিহ্ন দ্বারা আমি সেই সময়কে বোঝাচ্ছি যে সময়ে সবাই বাঁচতেছে। তাহলে সেই সময়টা অবশ্যই 3 দ্বারা বিভাজ্য হতে হবে, সেই সময়টাকে অবশ্যই 5 দ্বারা বিভাজ্য হতে হবে, সেই সময়টাকে 7 দ্বারা বিভাজ্য হতে হবে, সেই সময়টাকে 8 দ্বারা বিভাজ্য হতে হবে, সেই সময়টাকে 10 দ্বারা বিভাজ্য হতে হবে। তার মানে এই সবগুলো ঘড়ি একত্রে বাজবে এমন একটা সময় যে সময়টা 3 দ্বারা বিভাজ্য, 5 দ্বারা বিভাজ্য, 7 দ্বারা বিভাজ্য, 8 দ্বারা বিভাজ্য, 10 দ্বারা বিভাজ্য। তাহলে এইগুলো দ্বারা বিভাজ্য যে সংখ্যা, এগুলো দ্বারা বিভাজ্য সংখ্যা সে কি? এই সবাই যাকে ভাগ করতে পারে সে কি? সে হচ্ছে এদের গুণিতক। আর আমি ধরে নিচ্ছি মিনিমাম কত সময় পরে, এটা হচ্ছে সেই সর্বনিম্ন সময়। হ্যাঁ, তাহলে এমন একটা সময় যে সময়কে এরা সবাই ভাগ করতে পারে। তাহলে মিনিমাম সেই সময়টা কি? মিনিমাম সেই সময়টা হচ্ছে এদের সাধারণ গুণিতক এবং লঘিষ্ঠ সাধারণ গুণিতক, মানে লসাগু। আমার কথা কি বুঝছেন? তো এরা সবাই যাকে ভাগ করতে পারে সেটা কি? সেটা হচ্ছে এদের লসাগু। লসাগু। তাই 3, 5, 7 এবং 8 এবং 10 এর লসাগু বের করতে হবে। তাহলে 3, 5, 7, 8, 10 এদের লসাগু বের করেন। 2 দিয়ে ভাগ করেন, 3 থেকে যাবে, 5 থেকে যাবে, 7 থেকে যাবে, এটা 4 বার, এটা 5 বার। এবার 5 দিয়ে যায়, 3 থেকে যাবে একবার, 7 থেকে যাবে, 4 থেকে যাবে, এটা একবার। গুণ করেন, 5 দুগুণী 10, 3 10 30, 30 গুণ 7, 30 গুণ 7 মানে বুঝতে 3 7 21, 210, 210কে 4 দিয়ে গুণ। হ্যাঁ, এই যে 5 দুগুণী 10, 3 10 30, 30 গুণ 7 গুণ 4, এই যে 3 7 21 আর একটা 0, 210, 210কে 4 দিয়ে গুণ, তাহলে 210 গুণ হচ্ছে 4, 4 21 84, এই যে 4 গুণ 21 84 আর একটা 0, 840। 840 কি? দেখেন এই 3, 5 এগুলো সব সেকেন্ডে ছিল। খেয়াল করেন এই সময়গুলো কিসে ছিল? 3, 5, 7, 8, 10 এগুলো সেকেন্ডে ছিল। তার মানে এদের লসাগু করে যে 840 পেয়েছেন, এটা হচ্ছে সেকেন্ড। তার মানে 840 সেকেন্ড পর, 840 সেকেন্ড পর, 840 সেকেন্ড পর এই সবগুলো ঘন্টা আবার একত্রে বাজবে। কিন্তু অপশনে আমি দেখতে পাচ্ছি যে 840 সেকেন্ড অপশনে আছে, 840 সেকেন্ড অপশনে আছে, কিন্তু এটা মেরে দিন না। যেহেতু আমাদের লাস্টে একটা অপশন আছে এ অ্যান্ড সি। এ অ্যান্ড সি বলতে বোঝাচ্ছে এ অপশন এবং সি অপশন। এবং সি অপশনে কি আছে? 14 মিনিট। এখন 840 সেকেন্ড, এটা আমাদের উত্তর। এখন এই 840 সেকেন্ডকে যদি মিনিটে কনভার্ট করি তাহলে দেখি কত আসে। এখন আমাকে বলেন 1 মিনিট মানে কয় সেকেন্ড? 1 মিনিট মানে 60 সেকেন্ড। 1 মিনিট ইজ ইকুয়াল টু কি? 60 সেকেন্ড। তাহলে 840 সেকেন্ডে কয় মিনিট? এই 840 সেকেন্ডকে 60 দিয়ে ভাগ করেন, 60 দিয়ে ভাগ করেন, এই 0 0 কাটা, 6 14 তে 84, 6 দিয়ে যদি না কাটতে পারেন আগে 2 দিয়ে কেটে ছোট করে নেবেন। হ্যাঁ, 3 দুগুণী 6, ওকে, 3 দুগুণী 6, 2 দিয়ে কাটতেছি। আর এটা হচ্ছে 42 দুগুণী 84, আর 3 14 তে 42, এই যে, তাহলে 14 মিনিট। 14 মিনিট। তাহলে আমাদের উত্তর কি? আমাদের উত্তর হচ্ছে 14 মিনিট অথবা 840 সেকেন্ড। বুঝছেন কিনা বলেন? তাহলে এই টাইপের কোশ্চেন যদি আসে, ঘন্টা বাজার অঙ্ক যদি আসে, বুঝছেন, যে সবগুলো সর্বনিম্ন কত সময় পর সবগুলো ঘন্টা একত্রে বাজবে, এরকম কোশ্চেন আসলে এখানে যে টাইমগুলো দেওয়া থাকবে সেই টাইমগুলোর লসাগু বের করে দেবেন, শেষ। আর কেন টাইমগুলোর লসাগু বের করি সেটা আমরা বুঝালাম। সেটা আমরা এই কনসেপ্ট, এই বেসিক কনসেপ্ট আপনার জানতে হবে যে লসাগু কেন বের করতেছে। এখানে কোশ্চেনে তো বলে নাই লসাগু বের করেন। হ্যাঁ, এখানে সর্বনিম্ন বলে নাই। সর্বনিম্ন না বললে কিন্তু সমস্যা। তার মানে 14 মিনিট পর বাজবে। এদিকে তাকান, এদিকে সবাই একটু তাকাবেন প্লিজ। 14 মিনিট পর সবগুলো ঘন্টা একত্রে বাজবে, তাই না?
মিনিমাম 14 মিনিট পর, 14 মিনিটের আগে একত্রে বাজবে না। এখন 14 মিনিট পর যদি একত্রে বাজে, দেখেন তাহলে এই 14 যে গুণিতক, এখন 14 নামটা পড়েন, এখন 14 গুণ 2, এই 28 মিনিট পর কিন্তু আবার একত্রে বাজবে, আবার একত্রে বাজবে। 14 গুণ 3, 3 14 42 মিনিট পর আবার একত্রে বাজবে। তার মানে এরকম প্রতি 14 মিনিট পর পর একত্রে বাজবে, প্রতি 14 মিনিট পর পর একত্রে বাজবে। তার মানে একসাথে সবাই বাজে উঠছিল, এরপরে কিন্তু আবার একটা 3 সেকেন্ড পর পর বাজতেছে, একটা 5 সেকেন্ড পর পর, একটা 8 সেকেন্ড পর পর, এরকম কখনো যায় দেখবেন 2 জন বাজতেছে, কখনো 3 জন বাজতেছে, কখনো 4 জন, এই 5 জন যে আবার বাজা শুরু করবে 14 মিনিট পর। মানে একসাথে সবাই বাজে উঠবে, তারপর আবার এলোমেলো হয়ে যাবে, একজন বাজতেছে, 2 জন বাজতেছে, 3 জন বাজতেছে, 4 জন বাজতেছে, আবার এক সময় যে 5 জন বাজবে। সেটা মিনিমাম 14 মিনিট পর, অর্থাৎ প্রতি 14 মিনিট পর পর সবাই একত্রে বাজবে। তাহলে সর্বনিম্ন 14 মিনিট পর, তাহলে উত্তর হচ্ছে 14 মিনিট। ক্লিয়ার? ওকে, তাহলে এই টাইপের কোশ্চেন যদি ঘন্টা বাজার কোশ্চেন আসে, এদের লসাগু বের করে দিন, শেষ। নেক্সটে কি বলছে? 3টি ঘন্টা একত্রে বেজে 1.5 মিনিট, 2.5 মিনিট এবং 3.5 মিনিট অন্তর অন্তর বাজতে লাগলো। ওকে ফাইন। অন্তত, এই যে দেখেন, এই যে অন্তত মানে সর্বনিম্ন, সর্বনিম্ন কথাটা উল্লেখ করা উচিত। কেন উচিত? কারণ সর্বনিম্ন কথা না বললে তো এরকম অনেক সময় আছে, যত সময়, যে সময় পর পর সবাই একত্রে বাজবে, যেমন 14 মিনিট, 14 পরে 28 মিনিট, 28 পরে 42 মিনিট, তারপর 56 মিনিট। তাহলে সর্বনিম্ন না বললে তো বললাম এর উত্তর তো অনেকগুলো হয়, তাই না? এই জন্য সর্বনিম্ন কথাটা উল্লেখ করা উচিত। যদি উল্লেখ করা থাকে তাহলে তো গুড, লসাগু বের করলেন। উল্লেখ করা না থাকলেও সর্বনিম্ন ধরেই করবেন, ঠিক আছে? আচ্ছা, 3টি ঘন্টা একত্রে বেজে 1.5 মিনিট, 2.5 মিনিট এবং 3.5 মিনিট অন্তর অন্তর বাজতে লাগলো, কত সময় পর ঘন্টাগুলো পুনরায় একত্রে বাজবে? তাহলে এই যে 1.5 মিনিট, 1/2 মিনিট, এবার মিনিট, এটা কিন্তু মিশ্র ভগ্নাংশ, মিশ্র ভগ্নাংশকে আগে সাধারণ ভগ্নাংশে কনভার্ট করেন। তো এটা কি হবে? 2 1 কে 2, এই 2 এর সাথে 1 যোগ করলে 3/2, এটা কিন্তু 3/2, এই যে 1.5 মানে 3/2, ঠিক আছে? এই যে গুণ, এই মিশ্র ভগ্নাংশকে এই সাধারণ ভগ্নাংশে কনভার্ট করতে হয়, প্রথমে এটা দিয়ে এটাকে গুণ করতে হয়, যে ফলাফল আসে তার সাথে এটা যোগ করতে হয়, সেটা উপরে লিখতে হয়, নিচে এটা লিখতে হয়। 2 1 কে 2, সেই 2 এর সাথে 1 যোগ করলে 3, সেই 3 উপরে, আর নিচে 2 ছিল 2। এবার 2.5, 2 পূর্ণ 1/2, এই 2 দিয়ে 2 কে গুণ করে 2 2 4, তার সাথে 1 যোগ করলে 5, তাহলে উপরে 5 আর নিচে কিন্তু যা থাকবে তাই। ওকে, আচ্ছা, এই 3.5, 3 পূর্ণ 1/2, 3 2 6, 6 আর 1 7, 7, নিচে হবে 2, তার মানে 3/2, 5/2, 7/2। তার মানে 3টি ঘন্টা একত্রে বাজার বা বেজে একটা বাজতেছে 3/2 মিনিট পর, 5/2 মিনিট পর, 7/2 মিনিট পর। বলছে তাহলে ঘন্টাগুলো কতক্ষণ পর, অন্তত কতক্ষণ পর একত্রে বাজবে? তাহলে আমরা কি জানি? আমরা জানি যে এই সংখ্যাগুলোর লসাগু যা আসবে মিনিমাম সেই সময় পর ঘন্টাগুলো একত্রে বাজবে। তার মানে 3/2, 5/2 এবং 7/2 এর লসাগু। তাহলে 5/2 ও 7/2 এর লসাগু। 3/2, কেন ভাই? 3 সেকেন্ড পর পর, 3 সেকেন্ড অন্তর অন্তর, কি বলেন এসব? 3 সেকেন্ড অন্তর অন্তর যেটা বাজে, 3 সেকেন্ড অন্তর অন্তর যেটা বাজে, সেটা 14 মিনিটে বাজতে সমস্যা কি? আপনি বলতেছেন 14 তো 3 দ্বারা বিভাজ্য নয়, তো 3 তো সেকেন্ডে আছে, আর 14 মিনিট এটা তো মিনিটে, তো মিনিটকে আগে সেকেন্ড বানান না। 14 মিনিটকে সেকেন্ড করতে হলে 14 গুণ 60 দিয়ে আগে সেকেন্ড বানাবেন। এইখানে 840 সেকেন্ড আসবে। এই 840 3 দ্বারা বিভাজ্য কিনা সেটা দেখেন। এই 14 হলো মিনিটে আছে, আপনি তাকে 3 দিয়ে ভাগ করতেছেন, এই 3 তো সেকেন্ডে আছে। কথা কি বুঝছেন? দিনে কতবার বাজবে ঘন্টাগুলো এটা চাইতে পারে, সেটা দেখাবো, টেনশন করেন না, সামনে আছে, সব টাইপের কোশ্চেন রাখছি। মোহাম্মদ রাফসান হুসাইন খান, আপনি কি বুঝছেন ব্যাপারটা? যে আপনি যেটা বলছেন আমি বুঝছি, যে 14 মিনিট 3 সেকেন্ড অন্তর অন্তর যেটা বাজে সেটা 14 মিনিট পরে কেমনে বাজবে? কারণ 14 তো 3 দ্বারা বিভাজ্য নয়, তাই না বিষয়টা? এটা তো মনে করছেন? আরে ভাইয়া, এই 3 তো সেকেন্ড এককে আছে, আর এই 14 তো মিনিট এককে আছে। এই 14 মিনিটকে সেকেন্ডে বানান, সেকেন্ডে বানান 840, এই 840 কিন্তু ঠিকই 3 দ্বারা বিভাজ্য। এই বুঝছেন কি? রেসপন্স করতে হবে কিন্তু। দেখেন, তাহলে এই 3/2, 5/2 এবং 7/2 এর লসাগু বের করতে হবে। এখন আমাকে বলেন, এগুলো তো ভগ্নাংশ সংখ্যা, এখন ভগ্নাংশ সংখ্যার লসাগু কেমনে বের করতে হয় মনে আছে? ভগ্নাংশ সংখ্যার লসাগু হচ্ছে এই উপরের গুলোর লসাগু করতে হয়, আর এই নিচের গুলোর লসাগু করতে হয়। তাহলে উপরে আছে 3, 5, 7, এদের লসাগু দেখতেই পাচ্ছেন, 3, 5, 7, এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর নাই, মিনিমাম 2 জনের মধ্যেও কোনো কমন ফ্যাক্টর নাই, ইভেন 3টাই তো মৌলিক সংখ্যা। 3টা মৌলিক সংখ্যা, এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর থাকবে না, তাহলে এদের লসাগু হবে সরাসরি এদের গুণফল। আপনি করেন না, এখানে কাউকে 2 জনকে ভাগ করা যায় এরকম কোনো সংখ্যা আছে? নাই। তাহলে লসাগু কি? তাহলে লসাগু এদের গুণ।
তাহলে 3 গুণ 5 গুণ হচ্ছে 7, 3 5 15, 7 15 105। তাহলে উপরে যে সংখ্যা আছে তাদের লসাগু হচ্ছে 105, তার মানে উপরে হবে 105। আর নিচে এই যে সংখ্যা আছে এদের হবে গসাগু, তাই 2। তাহলে 2 2 2 এদের গসাগু কত? গসাগু মানে কি? গসাগু হচ্ছে সর্বোচ্চ যে সংখ্যা দিয়ে এদের সবাইকে ভাগ করা যাবে। আমি দেখতে পাচ্ছি একেও 2 দ্বারা যায়, একেও 2 দ্বারা যায়, একেও 2 দ্বারা যায়, অর্থাৎ এদের গসাগু হচ্ছে 2। আবার মনে করেন না এদের গসাগু 1, এগুলো সেম সংখ্যা। তা গসাগু মানে হচ্ছে সর্বোচ্চ যে সংখ্যা দিয়ে এদের সবাইকে ভাগ করা যাবে। তা 2 কে 2 দিয়েও যায়, 2 কে 2 দিয়েও যায়, 2 কে 2 দিয়েও যায়, তাহলে এদেরকে 2 দিয়ে ভাগ করা যায়। অথবা আপনি এইভাবে বের করেন না, 2 2 2 সবাইকে 2 দিয়ে ভাগ করা যায়, একবার একবার একবার। আমি কি বলছিলাম? সবাইকেই ভাগ করা যায়, এরকম যে সংখ্যাগুলো থাকবে সেইগুলো নিয়েই গসাগু পাওয়া যাবে। তাহলে গসাগু হচ্ছে 2, তাহলে এদিকে নিচে নিচে 2 দিবেন। তার মানে 105/2। তার মানে এই সংখ্যাগুলোর লসাগু হচ্ছে কত? 105/2। তার মানে 105/2 হচ্ছে সর্বনিম্ন সেই সময় যে সময় পরে ঘন্টাগুলো একত্রে বাজবে। এই 105/2 কোন এককে আসবে? যেহেতু এগুলো মিনিট এককে আছে, তাইলে এটা মিনিট এককে আসবে। তাহলে এটা কি এককে আসবে? মিনিট এককে আসবে। তাহলে এটা মিনিট এককে আসবে। তার মানে 105/2, 105/2 এটা মিনিট। এখন এই 105/2 কে মিশ্র ভগ্নাংশে কনভার্ট করেন। দেখেন 105 কে 2 দিয়ে ভাগ করেন, 2 দিয়ে 52 দুগুণে 104, 52 দুগুণে 104 থাকলো 1। এবার মিশ্র ভগ্নাংশ বানানোর নিয়ম কি? এই ভাগফল যে আসবে তাকে আগে লিখবেন, তারপর একটা টান দিবেন পাশে, এই ভাগশেষ লিখবেন উপরে আর এই ভাজক লিখবেন নিচে। তার মানে 52। তাহলে 105/2 মিনিট অথবা 52.5 মিনিট। এই যে 52.5 মিনিট আছে, সি নাম্বার অপশন ইজ রাইট। আপনারা বুঝছেন কিনা বলেন? 52.5 মিনিট। নয়তো 1 মনে করবেন আর এইভাবে উত্তর দিয়ে আসবেন। এই যে 52 আছে অপশন, এই যে বেশি না। এই যে গসাগু কি? তাহলে গসাগু লসাগু শিখালাম এই জন্য। গসাগু হচ্ছে সর্বোচ্চ যে সংখ্যা দিয়ে এদের সবাইকে ভাগ করা যায়। তো 3 জনকেই তো 2 দিয়ে ভাগ করা যায়, তাহলে এদের গসাগু হচ্ছে 2। এখন আপনাকে যদি বলা হয় যে 5 5 5 5 এই সংখ্যাগুলোর গসাগু কত বলেন তো? এদের গসাগু কত? সবাই গসাগু হচ্ছে সর্বোচ্চ যে সংখ্যা দিয়ে সবাইকেই ভাগ করা যায়। তো আমি দেখতে পাচ্ছি সবাইকেই 5 দিয়ে ভাগ করা যায়, তাহলে এদের গসাগু তো 5। তার মানে সেম সংখ্যা, অনেকগুলো সেম সংখ্যা, একই সংখ্যা যদি থাকে তাদের গসাগু ওইটাই। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে কি বলছে? 3টি ঘন্টা একত্রে বাজার পর তারা যথাক্রমে 2 ঘন্টা 3 ঘন্টা ও 4 ঘন্টা পর পর বাজতে লাগে। আবার একত্রে যে সময় পর বাজবে তা হলো 2 3 4 এর সাধারণ গুণিতক। আচ্ছা, এখানে একটু ভুল আছে, একটু কারেকশন হবে। এখানে একটু ভুল আছে, একটু কারেকশন হবে। এই যে কোশ্চেনটা 37 নাম্বার আমাদের লেকচার বুকে একটু ভুল আছে, একটু কারেকশন হবে কাইন্ডলি। এই যে বাঁচতে থাকা, একটু তাকান, এই বাঁচতে থাকার পর থেকে যে এইটুক বাদ যাবে, যে এইটুক, এই পুরোটা বাদ যাবে, এই পুরোটা বাদ যাবে, এই পুরোটা বাদ যাবে। হ্যাঁ, সাধারণ গুণিতক এইটুক পুরোটা বাদ যাবে, বুঝছেন? এরপরে এই থাকার পরে যে 3টি ঘন্টা একত্রে বাজার পর তারা যথাক্রমে 2 ঘন্টা 3 ঘন্টা ও 4 ঘন্টা পর পর বাঁচতে থাকলে, এটা বাদ দেন, এটা বাদ দিয়ে বাঁচতে থাকলে একদিনে কতবার একত্রে বাজবে? কতবার একদিনে কতবার একত্রে বাজবে? একদিনে কতবার একত্রে বাজবে? ঠিক আছে, দেখেন তাহলে 3টি ঘন্টা একত্রে বাজার পর তারা যথাক্রমে 2 ঘন্টা 3 ঘন্টা ও 4 ঘন্টা পর পর বাজতে থাকলে একদিনে তারা কতবার একত্রে বাজবে? শোনেন, প্রথমে আমরা বের করবো যে তাহলে একটা ঘন্টা আছে 2 ঘন্টা পর পর বাজে, একটা ঘন্টা 3 ঘন্টা পর বাজবে, একটা ঘন্টা 4 ঘন্টা পর পর বাজে। তাহলে আমরা প্রথমে যেটা বের করবো সেটা হচ্ছে এই ঘন্টাগুলো মিনিমাম কত সময় পরে আবার একত্রে বাজবে, প্রথমে সেটা বের করব। তাহলে একটা ঘন্টা 2 ঘন্টা 3টা ঘন্টা একত্রে বেজে গেছে, তারপর আবার শোনেন প্রথমে একত্রে বাজছে, একত্রে বাজার পরে একজন 2 ঘন্টা পর পর, একজন 3 ঘন্টা পর পর, একজন 4 ঘন্টা পর পর বাজতেছে। তাহলে সর্বনিম্ন কত সময় পরে এই 3 জন আবার একত্রে বাজবে সেটা আগে বের করবো। তাহলে সর্বনিম্ন কত সময় পরে এরা একত্রে বাজবে সেটা কেমনে পাবেন? সেটা হচ্ছে এই সংখ্যা 3টার লসাগু। তার মানে 2 3 ও 4 এর লসাগু, 2 3 ও 4 এর লসাগু কত বলেন?
বোঝাই যাচ্ছে এদের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 4, তার মানে 4 এদের লসাগু হতে পারে, কিন্তু দেখতে পাচ্ছি 4 কে 3 ভাগ করতে পারে না, তাহলে 4 এর দ্বিগুণ কত 8, 8 কেও 3 ভাগ করতে পারে না, তাহলে 4 এর 3 গুণ, তাহলে 4 এর 3 গুণ হচ্ছে 12, 12 কে 3 ভাগ করতে পারে, 2 ভাগ করতে পারে, 4 ভাগ করতে পারে, তার মানে এদের লসাগু হচ্ছে 12, তাই কি না? এদের লসাগু কত 12। এই 12 কোন এককে আসবে? যেহেতু এই যে 2 ছিল ঘন্টায়, 3 ছিল ঘন্টায়, 4 ছিল ঘন্টায়, তার মানে এই 12 আসবে ঘন্টায়, তার মানে এদের লসাগু কত 12, এই এদের লসাগু হচ্ছে 12। তার মানে কি? তার মানে মিনিমাম 12 ঘন্টা পর পর একত্রে বাজবে, মিনিমাম 12 ঘন্টা পর পর একত্রে বাজবে, মিনিমাম 12 ঘন্টা পর পর এই ঘন্টা তিনটা একত্রে বাজবে, বুঝছেন? তাহলে অঙ্কে চাইছে যে একদিনে কতবার বাজবে, দেখছেন একদিনে। এই কোশ্চেনটা কিন্তু একটু ডিফারেন্ট। আগের অঙ্কে বলছিল যে সর্বনিম্ন কত সময় পর তারা আবার একত্রে বাজবে, এটার উত্তর 12 ঘন্টা, শেষ। কিন্তু এবার বলছে একদিনে তারা কতবার বাজবে, একদিনে তারা কতবার একত্রে বাজবে। এখন আমাকে বলেন একদিন মানে কয় ঘন্টা, একটু তাকান প্লিজ। একদিন ইকুয়াল টু 24 ঘন্টা, তাই না? এই যে 24 আওয়ার, তাহলে প্রতি 12 ঘন্টা পর পর যদি একত্রে বাজে, তাহলে এই যে একদিনে যে 24 ঘন্টা, তাহলে 24 ঘন্টার মধ্যে কয়বার একত্রে বাজবে? এই টোটাল 24 ঘন্টাকে, মানে টোটাল যে টাইমটা দেওয়া থাকবে, হ্যাঁ, সেই টাইমকে প্রতি কত ঘন্টা পর পর একত্রে বাজে, এই যে কই, এই যে 12, এই টাইম দিয়ে ভাগ করতে হবে, এই টাইম দিয়ে ভাগ করতে হবে, তাহলে 2, যে ফলাফল পাবেন তার সাথে 1 যোগ করতে হবে, সব সময় 1 যোগ, তার মানে 3 বার। একদিনে কয়বার? 3 বার, একদিনে 3 বার। হ্যাঁ, এখানে সবাই 2 বার অ্যান্সার দিচ্ছেন, আপনাদের কনসেপ্ট ঠিক আছে, কোনো সমস্যা নাই। এই যে লাস্টে যে 1 যোগ করতে হয়, এটা কেন করতে হয় এই ব্যাপারটা আমরা বুঝবো। তাকান, 24 ঘন্টায় একদিন মানে 24 ঘন্টা, যেহেতু মিনিমাম 12 ঘন্টা পর পর তারা একত্রে বাজবে, তাহলে একদিন মানে যেহেতু 24 ঘন্টা, তাহলে 24 ঘন্টায় কয়বার বাজবে? এই 24 ঘন্টাকে 12 দিয়ে ভাগ করলে 2 বার আসতেছে। কিন্তু এখানে যে ফলাফল আসবে সেই ফলাফলের সাথে সবসময় 1 যোগ করতে হবে, সবসময় 1 যোগ করতে হবে, 1 যোগ করে উত্তর দিতে হবে। এখন অনেকে বলে যে ভাই কেন? কারণ দেখেন কোশ্চেনেই বলে দিছে যে 3টি ঘন্টা একত্রে বাজার পর, তার মানে প্রথমে শুরুতেই একত্রে একবার বাজিছে। আমরা যে এই যে 2 বার পাইছি, এই 2 বার হচ্ছে কি 12 ঘন্টা পর একবার, আবার 12 ঘন্টা পর একবার, কিন্তু এরা তো শুরুতেই একবার বাজে উঠছিল, ওই একবার কি কাউন্ট করা লাগবে না? ওই একবারও তো একদিনের মধ্যেই, 24 ঘন্টার মধ্যেই। ইয়েস, কথা কি বুঝছেন? তারা যে শুরুতেই একবার বাজেছিল, হ্যাঁ, ওই 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 একবার বাজাটাও এই 24 ঘন্টার মধ্যেই। তার মানে এই 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা পর 12 ঘন্টা পর এরকম 2 বার বাজছে, আর ওই যে শুরুতে প্রথমেই একত্রে তারা বাজে উঠছিল, ওইটাও কাউন্ট করতে হবে, সেই একবার হচ্ছে যোগ করতে হবে। বুঝছেন কিনা বলেন? বুঝছেন কিনা বলেন? তাহলে এই টাইপের কোশ্চেন যদি আসে, কোন একটা টাইম ফ্রেম যদি দিয়ে যায় যে এই সময়ের মধ্যে কতবার একত্রে বাজবে, সেক্ষেত্রে আপনারা টোটাল টাইমটাকে প্রতি যত সময় পর পর একত্রে বাজে সেটা দিয়ে ভাগ করবেন, ভাগ করার পরে যা পাবেন তার সাথে কি 1 যোগ করে দিবেন, ব্যাস। হয়েছে এটা? এটা কি বুঝছেন? প্লিজ কাইন্ডলি একটু রেসপন্স করেন তো, আমি একটু পানির বিরতি নিলাম। হ্যাঁ, একটু রেসপন্স করেন, এখানে কোনো সমস্যা আছে কিনা। নেক্সটে কি বলছে দেখেন, 3টি ঘন্টা একত্রে বাজার পর তারা যথাক্রমে 2 ঘন্টা, 3 ঘন্টা ও 6 ঘন্টা পর পর বাজতে লাগলো। আচ্ছা, একদিনে তারা এই যে তারা, এখানে বানান ভুল আছে, ঠিক করেন। এই যে একদিনে তারা হবে এটা, হ্যাঁ, একদিনে তারা, ঠিক আছে। শুরুতেই একবার বাজে উঠছিল না, এই যে প্রথমেই একবার বাজে উঠছে একত্রে, হ্যাঁ, ওইটা যোগ করতে হবে পরে। তাহলে কয় ঘন্টা? 3টি ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা ও 6 ঘন্টা অন্তর অন্তর বাজতে লাগলো। তাহলে 2 ঘন্টা, 3 ঘন্টা আর 6 ঘন্টা, তাহলে 2, 3, 6 এর লসাগু হচ্ছে সর্বনিম্ন সেই সময় যে সময় পর সবাই আবার একত্রে বাজবে। তাহলে 2, 3, 6 এর লসাগু বের করেন। বুঝতেই পারছেন যে এদের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 6, তাহলে 6 এদের লসাগু হতে পারে, দেখি 6 হয় কিনা। এখন দেখতে পাচ্ছি 6 কে 3ও ভাগ করতে পারে, 2ও ভাগ করতে পারে, সুতরাং লসাগু 6, শেষ। লসাগু কত? 6, লসাগু ইজ ইকুয়াল টু 6। তাহলে লসাগু কত? লসাগু হচ্ছে 6। হ্যাঁ, তার মানে হচ্ছে মিনিমাম 6 ঘন্টা পর পর তারা একত্রে বাজবে, মানে প্রতি 6 ঘন্টা পর পর একত্রে বাজবে। এখন বলছে একদিনে তারা কতবার একত্রে বাজবে। এখন আমাকে বলেন একদিন মানে কত?
একদিন ইজ ইকুয়াল টু 24 ঘন্টা। তার মানে 24 ঘন্টায় তারা কতবার একত্রে বাজবে এটা চাইছে। যেহেতু লসাগু বের হয়েছে 6, খেয়াল করেন লসাগু যেহেতু 6 বের হয়েছে, তার মানে প্রতি 6 ঘন্টা পর পর একত্রে বাজবে। তাহলে 24 ঘন্টায় কয়বার বাজবে? এই 24 ঘন্টাকে আমরা কি করব, এই যে 6 দিয়ে ভাগ করব, তার মানে 4 বার। তার মানে 4 বার তারা একত্রে বাজবে এই 24 ঘন্টার মধ্যে। কিন্তু শুরুতেই যেহেতু তারা এই যে বলছে 3টি ঘন্টা একত্রে বাজার পর 2 ঘন্টা 3 ঘন্টা 6 ঘন্টার পর পর বাজলো, তার মানে শুরুতেই যে একবার বাজছে একত্রে, এই যে 4 বার যে একত্রে বাজবে এটা কি, এটা হচ্ছে ওই যে শুরুতে যে একত্রে বাজলো না, তারপরে আরো 4 বার বাজবে। তাহলে তাহলে শুরুতে যে বাজছে ওইটাও তো এই 24 ঘন্টার মধ্যেই, ওটাকেও কাউন্ট করতে হবে, বুঝছেন? তাইলে 24 ঘন্টার মধ্যে এই যে 4 বার বের হয়েছে এই 4, আর ওই যে শুরুতে একবার বাজছিল এই 1 যোগ করে 5 বার, তো কয়বার? 5 বার। ক্লিয়ার ব্যাপারটা? ওকে, হ্যাঁ সবার উত্তর রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট, আচ্ছা দেখেন এটা খুব গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, আসার মতো প্রশ্ন। হ্যাঁ, এই যে টাইপের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। কি বলছে দেখেন, কোন সেনাবাহিনীতে যদি আরো 11 জন সৈন্য নিয়োগ করা যেত, তবে তাদেরকে 20, 30, 40, 50 ও 60 সারিতে সাজানো যেত। ওই সেনাবাহিনীতে সর্বনিম্ন কতজন সৈন্য ছিল? এগুলো অপশন টেস্ট দিয়েও করা যাবে। শোনেন, এগুলো অপশন টেস্ট দিয়েও করা যাবে, হ্যাঁ, আবার মূল নিয়মে করা যাবে। আমি দেখাচ্ছি, দুটাই দেখাবো, সমস্যা নাই। কোন সেনাবাহিনীতে যদি 11 জন সৈন্য আরো নিয়োগ করা যেত, তার মানে বুঝতেছেন যে যা সৈন্য আছে তার চেয়ে 11 জন, মানে আরো 11 জন সৈন্য নিয়োগ করা যেত মানে কি, আরো 11 জন সৈন্য নিয়োগ করলে যা ঘটতো, যে ঘটনা ঘটতো তার চেয়ে 11 জন কম আছে, এটা তো। আরো 11 জন সৈন্য নিয়োগ করা যেত মানে 11 জন শর্ট আছে, এটা বুঝতে হবে। ওই 11 জন নিয়োগ করা গেলে পরে কি হতো, সেই সৈন্যদেরকে 20 সারি, 30 সারি, 40 সারি, 50 সারি ও 60 সারিতে সাজানো যেত। বলছে তাহলে ওই সেনাবাহিনীতে কতজন সৈন্য আছে? তাহলে এই যে উত্তরে যে চাইছে ওই সেনাবাহিনীতে সর্বনিম্ন কতজন সৈন্য আছে, এই সৈন্যকে ওই 11 জন নিয়োগ করার পরে কতজন হয়েছে সেটা চাইছে, নাকি ওই 11 জন বাদ দিয়ে, মানে ওই 11 জন নিয়োগ না করেই মানে যতজন আছে সেটা চাইছে? বলেন তো। বলছে যদি আরো 11 জন নিয়োগ করা যেত, মানে যদি করা যেত, তার মানে নিয়োগ করেনি, যদি করা যেত, ঘটনাটাই। তার মানে এখানে যে সৈন্য সংখ্যা চাইছে এটা হচ্ছে ওই 11 জন নিয়োগ করে মোট সৈন্য সংখ্যা না, 11 জন নিয়োগ ছাড়াই এটা চাইছে, বুঝছেন? আচ্ছা, তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে কি, তাহলে আমাকে বলেন 20 সারিতে সাজানো যাওয়ার অর্থ কি? ওই সৈন্যদেরকে 20 সারিতে সাজানো যেত, তাহলে 20 সারিতে সাজানো যাওয়ার অর্থ কি? 20 সারিতে সাজানো যাওয়ার অর্থ হচ্ছে ওই সৈন্য সংখ্যা নিশ্চয়ই 20 দ্বারা বিভাজ্য হবে। এই যে 11 জন নিয়োগ করার পরে যে সৈন্য হবে সেই সৈন্য সংখ্যা অবশ্যই 20 দ্বারা বিভাজ্য হবে। 11 জন নিয়োগ করার পরে যে সৈন্য হবে সেই সংখ্যা অবশ্যই 30 দ্বারা বিভাজ্য হবে। কারণ এই যে 20 সারি, 30 সারি, 40 সারি, 50 সারি এবং 60 সারিতে সাজানো যাবে, এটা কি এমনিতেই যাবে না? 11 জন নিয়োগ করার পরে, যদি 11 জন নিয়োগ করি তখন যাবে। তার মানে 11 জন নিয়োগ করার পরে যে সৈন্য সংখ্যা হবে সেই সৈন্য সংখ্যাকে 20 সারিতে সাজানো যাবে, অর্থাৎ ওই সৈন্য সংখ্যা 20 দ্বারা বিভাজ্য হবে। 30 সারিতে সাজানো যাবে, অর্থাৎ ওই সৈন্য সংখ্যা 30 দ্বারা বিভাজ্য হবে। কারণ 30 সারি হতে হলে 30 দ্বারা বিভাজ্য হবে। 30 দ্বারা বিভাজ্য না হলে তো ওই সৈন্য সংখ্যাকে 30 সারি করা যাবে না, গত ক্লাসেও কিন্তু করাইছি। তাহলে 40 সারিতে সাজানো যেতে হলে ওই সৈন্য সংখ্যা অবশ্যই 40 দ্বারা বিভাজ্য হবে। 50 সারিতে সাজাতে হলে ওই সৈন্য সংখ্যা অবশ্যই 50 দ্বারা বিভাজ্য হবে। 60 সারিতে সাজাতে হলে ওই সৈন্য সংখ্যা অবশ্যই 60 দ্বারাও নিঃশেষে বিভাজ্য হবে, বুঝছেন? তার মানে সৈন্য সংখ্যা এমন হবে, মানে এই 11 জন নিয়োগ করার পরে সৈন্য সংখ্যা এমন হবে যেন 20 দ্বারা বিভাজ্য হয়, 30 দ্বারা বিভাজ্য হয়, 40 দ্বারা বিভাজ্য হয়, 50 দ্বারা বিভাজ্য হয়, 60 দ্বারা বিভাজ্য হয়। এখন অপশন টেস্ট কি? অপশনে যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর সাথে আরো 11 জন সৈন্য যুক্ত করে দেবো। এই যে অপশনে যে সংখ্যা আছে এরা কি, এরাই হচ্ছে কি ওই সৈন্য সংখ্যা, সর্বনিম্ন সৈন্য সংখ্যা। তো এদের সাথে 11 জন যোগ করে দেবো। 11 জন যোগ করার পরে যে সৈন্য সংখ্যা হবে সেই সৈন্য সংখ্যা দেখবো 20 দ্বারা ভাগ যায় কিনা, 30 দ্বারা যায় কিনা, 40 দ্বারা যায় কিনা, দেখবো আমরা চেক করে। তাহলে 56 সাথে যদি 11 যোগ করেন তাহলে কত হয়? 67। 79 সাথে 11 যোগ করলে কত হয়? 79 সাথে 11 যোগ করলে 90, তাই না? এটার সাথে 11 যোগ করলে কত হয়? এই যে 89 সাথে 11 যোগ করলে 600 হয়, এটা 600। 619 এর সাথে 11 যোগ করলে হয় 630। তার মানে 11 জন যোগ করার পরে যে সৈন্য সংখ্যা হবে সেটা এগুলো দ্বারা বিভাজ্য হবে। তাহলে 11 জন যোগ করার পরে এই যে সৈন্য সংখ্যা হয়েছে এই সংখ্যাগুলো 11 দ্বারা, মানে এইগুলো দ্বারা বিভাজ্য কিনা। তো 20 দ্বারা বিভাজ্যতা টেস্ট করে কেমনে? 20 মানে 4 গুণ 5, দেখছেন 4 গুণ 5, তার মানে যে সংখ্যা 4 দ্বারা বিভাজ্য এবং 5 দ্বারা বিভাজ্য সেই সংখ্যা 20 দ্বারা বিভাজ্য। তো এটা কি, এটা 4 দ্বারাও যায় না, 5 দ্বারাও যায় না। এই যে বাকি যে সংখ্যাগুলো আছে এটা সবাই 5 দ্বারা বিভাজ্য, সবাই। দেখেন কেন? লাস্টে 0 আছে, যে লাস্টে 0। হ্যাঁ, এখন ঠিক আছে, 5 দ্বারা বিভাজ্য। 4 দ্বারা বিভাজ্যতার সূত্র কি? 4 দ্বারা বিভাজ্যতার সূত্র হচ্ছে লাস্টের 2 ডিজিট। হ্যাঁ,
তাহলে এখন আপনি করে দেখেন না, এই যে লাস্টের দুই ডিজিট এখানে 30, 30 কি 4 দ্বারা বিভাজ্য না? তাহলে এটা হবে না, উত্তর হবে না। 604 দ্বারা বিভাজ্য, কারণ লাস্টের দুইটা 0 0 0 0 0 0 0 4 দ্বারা বিভাজ্য, মানে এমনি বোঝেন এই 60 কে 4 দিয়ে কাটলে 4 15 60, লাস্টে একটা 0, মানে এটা 4 দ্বারা বিভাজ্য। তার মানে এটা উত্তর হতে পারে 90, 4 দ্বারা বিভাজ্য না, কারণ 4 22 88 হয়, 4 22 88, তার মানে এটা 4 দ্বারা বিভাজ্য নয়। তো এটা হলো না, এটা হলো না, এটা হলো না, এই শুধু 20 দিয়ে ভাগ করে আমি টেস্ট করে পেয়ে গেছি, আর বাকিগুলো করাই লাগেনি। তাহলে সি নাম্বার অপশন রাইট, সি নাম্বার অপশন রাইট। দেখছেন? এখন বিভাজ্যতার নীতি যদি কেউ না পারে তাহলে তো 11 জন যোগ করবে কেন? তাহলে কি বুঝলি তখন? 11 জন যোগ না করলে কি করবেন বলেন? ক্লাস করছেন নাকি আজকেই নতুন? লসাগুর ক্লাস কি আগের গত ক্লাস করছেন? যদি লসাগু মানে ক্লাস গতগুলো করেন, মানে লাস্ট 4টা ক্লাস 5টা ক্লাস করেন, তাহলে আজকে এই প্রশ্ন করার কথা না। হ্যাঁ, কারণ এই প্রশ্নের ব্যাখ্যা আমি আগে দিছি। বলছে কোন সেনাবাহিনীতে যদি 11 জন সৈন্য নিয়োগ করা যেত তাহলে 20 সারি, 30 সারি, 40 সারি, 50 সারি ও 60 সারিতে সাজানো যেত। তার মানে 11 জন সৈন্য নিয়োগ করার পরে যে সৈন্য হবে তাদেরকে এই সারিগুলোতে সাজানো যাবে। তো কোন সৈন্যকে যদি 20 সারিতে সাজাতে চান তাহলে সেই সৈন্য সংখ্যা অবশ্যই 20 দ্বারা বিভাজ্য হতে হবে, না হলে 20 সারি হবে না। 30 সারিতে সাজাতে হলে সেই সৈন্য সংখ্যা অবশ্যই 30 দ্বারা বিভাজ্য হতে হবে, না হলে 30 সারি হবে না। 40 সারিতে সাজাতে হলে সেই সৈন্য সংখ্যা অবশ্যই 40 দ্বারা বিভাজ্য হতে হবে, না হলে 40 সারি হবে না। 50 সারি সাজাতে হলে 50 দ্বারা বিভাজ্য হতে হবে, 60 সারি সাজাতে হলে 60 দ্বারা বিভাজ্য হতে হবে। তার মানে 11 জন সৈন্য নিয়োগ করার পরে যেহেতু এই সারিগুলোতে সাজানো যেত, তার মানে 11 জন সৈন্য নিয়োগ করার পরে যে সৈন্য সংখ্যা হবে সেই সৈন্য সংখ্যা এগুলো দ্বারা বিভাজ্য হবে। তাহলে এগুলা কি 11 জন সৈন্য নিয়োগ করার পরের সৈন্য না? তা বলছে তাহলে ওই সেনাবাহিনীতে সর্বনিম্ন কতজন সৈন্য ছিল? কতজন ছিল মানে কি ওই 11 জন নিয়োগ করার আগে কতজন ছিল? তাহলে 11 জন সৈন্য নিয়োগ করার আগে ছিল এত, অথবা এত, অথবা এত, অথবা এত। তাহলে 11 জন সৈন্য নিয়োগ করার পরে কত হবে? এদের সাথে 11 যোগ করে তাই পাবেন। তার মানে 11 জন সৈন্য নিয়োগ করার পরে হয় 67 হবে, না হলে 90 হবে, না হলে 600 হবে, না হলে 630 হবে। এখন দেখতে হবে যেহেতু 11 জন সৈন্য নিয়োগ করার পরে এই সারিগুলোতে সাজানো যাবে, তার মানে এদের সাথে 11 যোগ করার পরে যে সংখ্যাটা আসবে সেই সংখ্যা এগুলো দ্বারা বিভাজ্য হবে। তার মধ্যে আমি 20 দ্বারা বিভাজ্যতা টেস্ট করতেছি। প্রথমে 20 দ্বারা বিভাজ্যতা মানে 20 = 4 × 5, তাই 5 দ্বারা বিভাজ্যতা টেস্ট করা সহজ, লাস্টে 0 থাকবে বা 5 থাকবে। তো এই যোগ করে এখানে লাস্টে 0 বা 5 না, এটা প্রথমেই বাদ। 0 আছে, 0 আছে, 0 আছে, তার মানে এগুলো 5 দ্বারা বিভাজ্য। এখন 4 দ্বারা বিভাজ্য টেস্ট করব। 4 দ্বারা বিভাজ্যতা হচ্ছে অঙ্কের মানে লাস্টের দুই ডিজিট, এখানে 30 4 দ্বারা যায় না, তাহলে এটা বাদ পড়ছে। এখন এই 600 4 দ্বারা যায়, এখন 90 4 দ্বারা যায় কিনা দেখি। 90 যায় না, 4 22 88 বোঝাই যাচ্ছে 90 যায় না, তার মানে এটাও গেল না। তাহলে বাকিগুলোতে টেস্ট করা লাগবে না, শুধু 20 দিয়ে টেস্ট করে আমরা অঙ্কের উত্তর পেয়ে গেছি। সেটা করাবো, মূল নিয়ম তো করাবোই। মূল নিয়ম কি মূল নিয়মের বাইরে যাব আমরা? মূল নিয়ম করাবো। এবার দেখেন মূল নিয়ম, দেখেন এবার দেখেন, সবাই একটু মনোযোগ দিবেন। যেহেতু বলছে যে যদি কোনো সেনাবাহিনীতে আরো 11 জন সৈন্য নিয়োগ করা যেত তবে তাদেরকে 20, 30, 40, 50 ও 60 সারিতে সাজানো যেত। ওই সেনাবাহিনীতে সর্বনিম্ন কতজন সৈন্য ছিল? তাহলে আমাকে বলেন, এই 11 জন সৈন্য নিয়োগ করার পরে যেহেতু 20 সারি, 30 সারি, 40 সারি, 50 সারি ও 60 সারিতে সাজানো যায়, আচ্ছা সৈন্যদেরকে 20 সারিতে সাজানো যাবে, এর মানে হচ্ছে সৈন্য সংখ্যা যা হবে তা 20 দ্বারা বিভাজ্য হবে। সৈন্যদেরকে 30 সারিতে সাজানো যাবে, তাহলে সৈন্য সংখ্যা যা হবে তা 30 দ্বারা বিভাজ্য হবে। সৈন্যদেরকে 40 সারিতে সাজানো যাওয়ার অর্থ হচ্ছে সৈন্য সংখ্যা যা হবে যেন 40 দ্বারা বিভাজ্য হয়। 50 সারিতে সাজানো যাওয়ার অর্থ হচ্ছে সৈন্য সংখ্যা যা হবে যেন 50 দ্বারা বিভাজ্য হয়। 60 সারিতে সাজানোর অর্থ হচ্ছে সৈন্য সংখ্যা যা হবে যেন 60 দ্বারা বিভাজ্য হয়। তার মানে সৈন্য সংখ্যা এমন হবে মিনিমাম, যেহেতু এই 20 সারি, 30 সারি, 40 সারি, 50 সারি এবং 60 সারিতে সাজাবেন, তাহলে সৈন্য সংখ্যা এমন হতে হবে যেন এগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়। সৈন্য সংখ্যা যদি এগুলো দ্বারা, এই সবগুলো দ্বারা বিভাজ্য না হয় তাহলে এই সারি হবে না। গত ক্লাসের পড়া কিন্তু। তার মানে সৈন্য সংখ্যা মিনিমাম এমন হতে হবে যেন এগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য হয়। তাহলে এগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য, এরা সবাই যাকে ভাগ করতে পারে সেরকম সর্বনিম্ন সংখ্যাকে, সেরকম সর্বনিম্ন সংখ্যাতে এদের লসাগু। এই যে এখানে সর্বনিম্ন কথা উল্লেখ করছে, এই জন্য সর্বনিম্ন চিন্তা করতেছি, তাই এদের লসাগু বের করতে হবে, অর্থাৎ এদের লসাগু, এর লসাগু। তাহলে 20, 30, 40, 50, 60। দেখেন সবাইকে 10 দ্বারা ভাগ করা যায়। আমি বলছিলাম
যে মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করবেন, কিন্তু যদি সবাইকেই কোনো বড় সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেক্ষেত্রে করা যাবে। সবাইকেই যদি যায়, দেখেন সবাইকে 10 দ্বারা ভাগ যায়, তাই আমি 2 3 দিয়ে না শুরু করে একবারে 10 দিয়ে এটা করলে 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6। এবার দেখেন 2 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে একবার যায় না, 2 বার যায় না, 3 বার। এবার দেখেন 3 দিয়ে ভাগ করা যায়, এককে তো ভাগ করা যায় না, 3 এর মধ্যে একবার, 2 কে যায় না, 5 কে যায় না, 3 এর মধ্যে একবার। এবার গুণ করেন, 10 দুগুণে 20, 3 20 60, 60 দুগুণে কত 120, 120 গুণ 5, এই যে 120 গুণ 5, 5 12 60 আর একটা শূন্য 600। এই 600 কি, এই 600 মানে মিনিমাম যদি 600 জন সৈন্য হয় তাহলে 20 সারি, 30 সারি, 40 সারি, 50 সারি, 60 সারিতে সাজানো যাবে। এখন মূল কথাটা হচ্ছে এই যে এই সারিগুলোতে সাজানো যাবে, এই সারিগুলোতে কি সাজানো যাবে 11 জন সৈন্য যদি নিয়োগ করা যায় তাহলে এই সারিগুলোতে সাজানো যাবে। তার মানে হচ্ছে এই সারিগুলোতে সাজানো যেতে হলে পরে মিনিমাম সৈন্য হতে হবে 600 জন। আর এই সারিগুলোতে সাজানো যাবে কি নরমালি, নাকি 11 জন সৈন্য নিয়োগ করার পর? তবে যদি 11 জন নিয়োগ করি তাহলে এই সারি হবে, অর্থাৎ সৈন্য সংখ্যা 600 হবে। কিন্তু 11 জন তো নিয়োগ করি নাই, যদি করতাম তাহলে সৈন্য সংখ্যা আসলে 600 নাই, 600 হচ্ছে 11 জন কম আছে। অতএব নির্ণয় সৈন্য সংখ্যা 600 - 11, ঠিক আছে? তার মানে এদের লসাগু বের করে লিখবেন, অতএব নির্ণয় সর্বনিম্ন সৈন্য সংখ্যা সৈন্য 600 - 11, এটা তো মূল নিয়ম 589। বুঝছেন কিনা বলেন তো, কাইন্ডলি এবার বলেন তো মূল কনসেপ্টটা কি বুঝছেন? এবার প্লিজ কাইন্ডলি একটু রেসপন্স করেন। মূল কনসেপ্টটা কি বুঝছেন? আগে বোঝেন, এই যে 20 সারি, 30 সারি, 40 সারি, 50 সারি এবং 60 সারি, এই 20 30 40 50 60 সারিতে সাজাতে হলে মিনিমাম সৈন্য সংখ্যা 600 হতে হবে, তাই তো? কিন্তু কোশ্চেনে তো বলছে যে যদি আরো 11 জন নিয়োগ করা যেত তাহলে এই সারিগুলোতে সাজানো যেত। তার মানে এই সারিগুলোতে সাজানো যেতে হলে মিনিমাম সৈন্য হতে হবে 600 জন। আর এই সারিগুলোতে সাজানো যাবে 11 জন নিয়োগ করার পরে। তার মানে যদি 11 জন নিয়োগ করতাম তাহলে এই সারিগুলো হতো, মানে 600 জন সৈন্য হতো। কারণ এই সারিগুলোতে সাজাতে হলে মিনিমাম সৈন্য 600 হতে হবে। তো কোশ্চেনে তো সরাসরি বলে নাই যে একটা ক্যাম্পের সৈন্যদেরকে এত 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 সারিতে সাজানো যায়, মিনিমাম কতজন আছে, তাহলে 600 উত্তর। কিন্তু কোশ্চেনে বলছে যে যদি আরো 11 জন নিয়োগ করতাম তাহলে এই সারিগুলোতে সাজানো যেত, অর্থাৎ এই সারিগুলোতে সাজানো যেত মানে 600 জন সৈন্য লাগতো মিনিমাম। এই সারিগুলোতে সাজাতে হলে মিনিমাম 600 লাগবে। এই সারিগুলোতে সাজানো যেত যদি আরো 11 জন নিয়োগ করতাম। তার মানে এই সারিগুলোতে সাজানো যাবে হচ্ছে 11 জন নিয়োগ করার পরে, অর্থাৎ 11 জন নিয়োগ করার পরে আমার এই শূন্য 600 হবে যদি 11 জন নিয়োগ করতাম। তো 11 জন তো নিয়োগ করিনি, বলতেছে যদি করতাম। তাহলে শূন্য সংখ্যা আসলে কি 600 থেকে 11 কম আছে, তাই 11 বিয়োগ করে দিতে হবে। এবার ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? যেটা সহজ লাগবে সেটা দিয়ে করবেন, সমস্যা নেই। নেক্সট, আমি তো সবই দেখাবো। কোন সেনাবাহিনীতে সৈন্যদেরকে 20 30 40 50 ও 60 সারিতে সাজাতে গিয়ে 15 জন সৈন্য অতিরিক্ত হয়। এবার বুঝেন, আগে হচ্ছে যে 11 জন শর্ট পড়ে গেছিল, যে 11 জন যদি নিয়োগ করতাম তাহলে এই সারি হতো। এবার বলতেছে যে কোন সেনাবাহিনীর সৈন্যদেরকে 20 30 40 50 ও 60 সারিতে সাজাতে গিয়ে 15 জন সৈন্য অতিরিক্ত হয়ে গেছে, বেশি হয়ে গেছে। এবার বেশি বলছে তাহলে সৈন্য সংখ্যা কত, মানে সৈন্য সংখ্যা সর্বনিম্ন কত? এবার বলেন 20 সারিতে সাজানোর অর্থ সৈন্য সংখ্যা 20 দ্বারা বিভাজ্য, 30 সারিতে সাজানোর অর্থ সৈন্য সংখ্যা 30 দ্বারা বিভাজ্য, 40 সারিতে সাজানোর অর্থ সৈন্য সংখ্যা 40 দ্বারা বিভাজ্য, 50 সারিতে সাজানোর অর্থ সৈন্য সংখ্যা 50 দ্বারা বিভাজ্য, 60 সারিতে সাজানোর অর্থ সৈন্য সংখ্যা 60 দ্বারা বিভাজ্য। তার মানে এই সারিগুলোতে যদি সাজাতে চাই তাহলে মিনিমাম সৈন্য সংখ্যা হতে হবে এদের লসাগু। কারণ 20 সারিতে সাজাতে হলে সৈন্য সংখ্যা 20 দ্বারা ভাগ যেতে হবে, 30 সারিতে সাজাতে হলে সৈন্য সংখ্যা 30 দ্বারা ভাগ যেতে হবে, 40 সারিতে সাজাতে হলে সৈন্য সংখ্যা 40 দ্বারা ভাগ যেতে হবে, 50 সারিতে সাজাতে হলে সৈন্য সংখ্যা 50 দ্বারা ভাগ যেতে হবে, 60 সারিতে সাজাতে হলে সৈন্য সংখ্যা 60 দ্বারা ভাগ যেতে হবে। তাহলে সৈন্য সংখ্যা মিনিমাম এমন হতে হবে যেন এরা সবাই ভাগ করতে পারে। তো এরা সবাই যাকে ভাগ করতে পারে সেই সংখ্যাকে এদের লসাগু। তাহলে এদের লসাগু কত? এদের লসাগু হচ্ছে 600, একটু আগে বের করে আসছি, তাই আর বের করলাম না। হ্যাঁ, এদের লসাগু 600। তার মানে 600 জন সৈন্য যদি মিনিমাম হয় তাহলে এই সারিগুলোতে সাজাতে পারবো। 600 কম হলেও সমস্যা, 600 বেশি হলেও পারবো না। তা কোশ্চেনে বলছে যে কোন সেনাবাহিনীর সৈন্যদেরকে 20 সারি 30 সারি 40 সারি এবং 50 এবং 60 সারিতে সাজাতে গিয়ে 15 জন সৈন্য অতিরিক্ত হয়। অর্থাৎ যদি সৈন্যজন 600 হতো তাহলে আমার কোনো সমস্যা ছিল না, এই সারিগুলোতে সাজাতে যায় কোনো সমস্যায় পড়তাম না। কিন্তু এই সারিতে সাজাতে যায় দেখতেছি যে 15 জন সৈন্য অতিরিক্ত, মানে বেশি হয়ে গেছে। তার মানে সৈন্য সংখ্যা 600 হলে কোনো সমস্যা ছিল না, তাহলে 15 জন অতিরিক্ত মানে হচ্ছে এই
আরো 600 থেকে আরো 15 জন বেশি আছে, অতএব এখানে শূন্য সংখ্যা হচ্ছে, অতএব নিম্ন শূন্য সংখ্যা এবার এটার সাথে যোগ করতে হবে, কারণ 15 জন অতিরিক্ত হয়ে গেছে মানে 15 জন বেশি আছে, বুঝছেন? অতএব নিম্ন শূন্য সংখ্যা +15 ইজ ইকুয়াল টু 615। 615 ক্লিয়ার? 612 কিভাবে? 612 কিভাবে? ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সটে কি বলছে দেখেন, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 2, 3, 4, 5 ও 6 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে? এটা লিখিত পরীক্ষার কোশ্চেন, বিসিএস লিখিত পরীক্ষা আসছে, প্রিলিমিনারিতেও আসছে, দুই জায়গায় আসছে। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 2, 3, 4, 5 ও 6 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে, মানে 1 ভাগশেষ থাকবে, কিন্তু 7 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, মানে অবশিষ্ট থাকবে না। এটা হচ্ছে অপশন টেস্ট করবেন, ওপিটি মেথড, ওপিটি অপশন টেস্ট করবেন। কি বলছে? কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 2, 3, 4, 5, 6 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকে? তার মানে এইগুলো দিয়ে যদি ভাগ করি, মানে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 1 ভাগশেষ থাকবে, 3 দিয়ে যদি ভাগ করি তাহলে 1 ভাগশেষ থাকবে, 4 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ থাকবে, 5 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ থাকবে, 6 দিয়ে ভাগ করলেও 1 ভাগশেষ থাকবে, কিন্তু 7 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। তাহলে আমাকে বলেন, এইগুলো দিয়ে ভাগ করে এই অঙ্কটা চেক করা সহজ, নাকি 7 দিয়ে ভাগ করে অঙ্কটা চেক করা সহজ? 7 দিয়ে ভাগ করে অঙ্কটা চেক করা সহজ। কেন? কারণ কোশ্চেনে যেহেতু বলছে যে কিন্তু 7 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, তাই 7 দিয়ে ভাগ করে চেক করাটা সহজ। 7 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, তার মানে সেই সংখ্যাটা 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে অপশনে যে সংখ্যাগুলো আছে দেখতে হবে এর মধ্যে কোন সংখ্যাটা 7 দ্বারা নিঃশেষে বিভাজ্য, আগে সেটা চেক করব। 61 কি 7 দিয়ে ভাগ যায়? 7 9 63 হয়, তাহলে এটা প্রথমেই বাদ। আচ্ছা, 301 কি 7 দিয়ে ভাগ যায়? 7 দ্বারা বিভাজ্যতার নীতি টেস্ট না করে সরাসরি 7 দিয়ে ভাগ করবেন। দেখেন 4 সাথে 28, 4 সাথে 28 থাকলো 2, 2 এর পর 1 21, 3 সাথে 21, 43 বার গেছে। ইয়েস, 301 7 দ্বারা বিভাজ্য, তার মানে 301 আমাদের উত্তর হতে পারে। আগে বাড়ি দেন না, কারণ এর পিছনে যদি আরো 7 দ্বারা বিভাজ্য সংখ্যা থাকে। এখন 300 কি 7 দ্বারা বিভাজ্য? বলবেন চোখ বুঝে না, কারণ 301 যেহেতু 7 দ্বারা বিভাজ্য, তাহলে নিশ্চয়ই 300 7 দ্বারা বিভাজ্য হবে না, কারণ 301 থেকে 301 কম মাত্র। তারপর সন্দেহ থাকলে ভাগ করে নেবেন, এটা হবে না, 7 দ্বারা বিভাজ্য না, কারণ 301 7 দ্বারা বিভাজ্য গেছে, তাহলে 300 কেমনে যায়? 301 থেকে 7 বিয়োগ করলে হতে পারে, 301 এর সাথে 7 যোগ করলে হতে পারে, কিন্তু 301 থেকে 300 কি 1 কম না? তাই যায় না। 283 না, এই 283 কি 7 দ্বারা বিভাজ্য? দেখেন 4 সাথে 28, 4 সাথে 28 থাকলো 3, হয় না, তাই এটাও যায় না। তার মানে 7 দ্বারা বিভাজ্য সংখ্যা কেবল একটাই আছে, এটা কিন্তু অপশন আমি বানাই দেইনি, বুঝছেন? এরকমই অপশন আছে, 7 দ্বারা বিভাজ্য সংখ্যা কেবল একটাই আছে। এখন অনেকে বলছে যে ভাই 7 দ্বারা বিভাজ্য সংখ্যা যদি একাধিক থাকতো, আচ্ছা একাধিক থাকলে যে সংখ্যাগুলো 7 দ্বারা বিভাজ্য দিত সেই সংখ্যাগুলোর মধ্যে টেস্ট করতাম যে কোনটাকে এই 2 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ থাকে, 3 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ থাকে, 4 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ থাকে। সবগুলো টেস্ট করা লাগতো না, একটা দুইটা টেস্ট করলে হয়ে যেত, বুঝছেন? একটা দুইটা টেস্ট করলে হয়ে যেত। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? আচ্ছা, এখন মূল কনসেপ্ট, যেহেতু লিখিত পরীক্ষা আসছে, হ্যাঁ প্রিলিতেও আসছে, লিখিত পরীক্ষা আসছে, প্রিলিতে মানে অপশন টেস্ট করলে হয়ে যাচ্ছে। কোনো সমস্যা না। এখন প্রশ্ন হলো, সবাই তাকান, বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 2, 3, 4, 5, 6 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে। বুঝেন? কিন্তু সবাই একটু মনোযোগ দিয়ে বুঝেন, অঙ্কটা কিন্তু লিখিত পরীক্ষা আসছে এমনিতে না, হ্যাঁ লিখিত পরীক্ষা অনেকে সাজাতেই পারবে না। তার মানে এমন একটা সংখ্যা বের করতে বলছে, মিনিমাম একটা সংখ্যা, মিনিমাম এই যে সর্বনিম্ন সংখ্যা বলছে, এ থেকে বুঝে নিতে হবে যে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লঘিষ্ঠ মানে সর্বনিম্ন, এই জন্য কি ক্ষুদ্রতম, এই জন্য আমরা এই ক্ষুদ্রতম দেখে আমরা মোটামুটি আস করতে পারতেছি যে লসাগু করতে হবে, হ্যাঁ কিন্তু আমরা কনসেপ্ট দিয়েই পড়বো। বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 2, 3, 4, 5, 6 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে। আচ্ছা, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 2, 3, 4, 5, 6 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকে? সেটা যদি বের না করে আমরা যদি আগে প্রথমে এটা বের করি যে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 2, 3, 4, 5 এবং 6 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, সেটা বের করা সহজ না? আগে বোঝেন, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এইগুলো দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে, এটা বের করার চেয়ে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এইগুলো দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না সেটা বের করা সহজ, তাই না? আগে বোঝেন।
কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 2, 3, 4, 5 ও 6 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না সেটা আগে বের করব। তাহলে যে সংখ্যাকে 2, 3, 4, 5 এবং 6 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না মানে কি? তার মানে সেই সংখ্যাটা এইগুলো দ্বারা বিভাজ্য না। তাহলে 2, 3, 4, 5 ও 6 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না মানে কি? এগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য সে। তাহলে এরা সবাই যাকে ভাগ করতে পারে সে কি? এদের লসাগু। এরা সবাই যাকে ভাগ করতে পারে এরকম ক্ষুদ্রতম, এই যে ক্ষুদ্রতম, এরকম সর্বনিম্ন সংখ্যার নাম কি? এদের লসাগু। আমার কথা কি বুঝছেন? তাহলে এরা সবাই যাকে ভাগ করতে পারে এরকম সর্বনিম্ন সংখ্যাটা আগে বের করব। তাহলে এরা সবাই যাকে ভাগ করতে পারে এরকম সর্বনিম্ন সংখ্যা হচ্ছে এদের লসাগু, তাই এদের লসাগু আগে বের করব। তাহলে এর লসাগু আগে কনসেপ্ট বোঝেন, টেনশন করেন না, আমি বুঝাই দিবনি। হ্যাঁ, টেনশন করেন না, আমি আসি যেহেতু, টেনশন করেন না। তাহলে প্রথমে 2 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে এটা যাবে একবার, 3 এর মধ্যে যায় না, 2 বার, 5 এর মধ্যে যায় না, 3 বার। এবার 3 দিয়ে যায় 1, 1, 2 এর মধ্যে যায় না, 5 একবার। দেখেন 3 দুগুণী 6, 6 দুগুণী 12, 5 12 তে 60। দেখেন 3 দুগুণী 6, 6 দুগুণী 12, 5 12 তে 60। তাহলে লসাগু ইজ ইকুয়াল টু 60। মনোযোগ দেন প্লিজ, মূল খেলা হচ্ছে এখন। লসাগু ইজ ইকুয়াল টু 60। লসাগু 60, তার মানে হচ্ছে 60 হচ্ছে সর্বনিম্ন সেই সংখ্যা যে সংখ্যাকে এইগুলো দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। কিন্তু আমার কিন্তু এই সংখ্যা চাইনি যে এরা কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এগুলো দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, এরকম সংখ্যা চাইনি। আমাকে বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এগুলো দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক ভাগশেষ থাকবে। আচ্ছা, ভাগশেষ কখন থাকে? এদিকে তাকান, এদিকে প্লিজ। ভাগশেষ কখন থাকে? যখন ওই সংখ্যার মধ্যে বেশি থাকে তখন ভাগশেষ থাকে, তাই না? যেমন মনে করেন যে আপনি 15কে যদি, এদিকে তাকান, 15কে যদি 5 দিয়ে ভাগ করেন কোনো ভাগশেষ থাকবে না। কেন? কারণ 15 5 দ্বারা বিভাজ্য। তাহলে ভাগশেষ থাকতে হলে আসলে যদি এখানে আরেকটু বেশি থাকতো তাহলে এটা দিয়ে ভাগ করার পরেও কিছু ভাগশেষ থাকতো। ইয়েস, তার মানে আমি যদি 5 দিয়ে ভাগ করার পরে যদি 2 ভাগশেষ থাকতে চাই, 2 ভাগশেষ রাখতে চাই, তার মানে এখানে 2 বেশি থাকতে হবে। কারণ 15 না থেকে যদি এখানে 2 বেশি থাকতো সেই 2 কিন্তু এখানে ভাগশেষ হিসেবে নামতো। তাহলে ভাগশেষ কখন থাকে? যখন ওখানে একটু বেশি থাকে। কত বেশি থাকে? ভাগশেষ যত থাকবে ওখানে তত বেশি থাকতে হবে। তাহলে যেহেতু বলছে প্রতি ক্ষেত্রে এক ভাগশেষ থাকবে, তার মানে এখানে 60 না থেকে যদি 61 থাকতো, মানে এক বেশি থাকতো, তাহলে কিন্তু ওই এক ভাগশেষ আকারে নামতো। ইয়েস, তার মানে এইগুলো দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক ভাগশেষ থাকবে। এরকম সংখ্যা কি? এরকম সর্বনিম্ন সংখ্যা হচ্ছে এই 60 এর সাথে এক যোগ করতে হবে। কেন? কারণ এইগুলো দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, সেই সংখ্যা হচ্ছে 60। তার মানে 60 হচ্ছে নিঃশেষে বিভাজ্য। কিন্তু এগুলো দ্বারা ভাগ করলে এক ভাগশেষ থাকবে তখনই যখন এখানে এক বেশি থাকবে, অতিরিক্ত থাকবে। তার মানে এই 60 এর সাথে এক যোগ করলে আমরা কি পাবো? এই 60 এর সাথে এক যোগ করলে আমরা সেই সংখ্যাটা পাবো, সর্বনিম্ন সেই সংখ্যাটা পাবো যে সংখ্যাকে এইগুলো দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক ভাগশেষ থাকে। আমার কথা কি বুঝছেন? ইয়েস, এদিকে তাকান। এবার লসাগু বের করার পর আপনি লিখবেন, এদিকে প্লিজ, এবার মনোযোগ দেন, লিখিত ফরম্যাট। এবার আপনি এই যে 60 পাইছেন না, এই যে 60, এই 60 এর নামটা পড়বেন। এদিকে তাকান, এই 60 এর নামটা 60 গুণ 1, 60কে 60, তার সাথে যোগ করেন 1। ওই যে 1 কেন যোগ করতেছি? কারণ এক ভাগশেষ থাকতে হবে যে। কারণ 60কে 60 করে এটা যেটা পাচ্ছেন, 60 এর নামটা করে যেটা পাবেন, এদিকে তাকান, এদিকে তাকান। 60 হচ্ছে সর্বনিম্ন সেই সংখ্যা যে সংখ্যাকে এরা সবাই ভাগ করতে পারে। এখন 60 এর নামটা করে যে সংখ্যাগুলো পাবেন তাদের সবাইকেই কিন্তু এরা ভাগ করতে পারবে, লসাগুতে শিখাইছি। তার মানে 60 এর নামটা করে আমি যেটা পাইলাম এই সংখ্যাটাকে কিন্তু ওরা সবাই ভাগ করতে পারে। কিন্তু বলছে যে ওরা ভাগ করলে যেন এক ভাগশেষ থাকে, তার মানে আরো যেন এক বেশি থাকে, অতিরিক্ত থাকে, তাই সেই এক যোগ করতেছি। তাহলে কত হচ্ছে? 60কে 60 যোগ 1, 61। 61 হলো না? এই যে 60কে 60 যোগ 1, 61। তার মানে 61 হচ্ছে সর্বনিম্ন সেই সংখ্যা যে সংখ্যাকে এইগুলো দ্বারা ভাগ করলে এক ভাগশেষ থাকবে প্রতি ক্ষেত্রে। কিন্তু এইটাই কিন্তু একমাত্র শর্ত নয়, বলছে আরো একটা শর্ত দিছে, কিন্তু 7 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। দুইটা শর্ত। তাহলে প্রথম শর্ত অনুসারে এইগুলো দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক ভাগশেষ থাকে, এরকম সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 61, কিন্তু 61 7 দ্বারা বিভাজ্য নয়, তাই 61কে আমরা উত্তর হিসেবে নিতে পারছি না। বুঝেন? কিন্তু 61 হচ্ছে সর্বনিম্ন সেই সংখ্যা যে সংখ্যাকে এইগুলো দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে এক ভাগশেষ থাকে, কিন্তু 61কে উত্তর হিসেবে নিতে পারছি না, কারণ এরপরে আরো একটা কন্ডিশন দিছে। বলছে এইগুলো দ্বারা ভাগ করলে এক ভাগশেষ থাকবে, কিন্তু 7 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। আমি দেখতে পাচ্ছি 61 7 দ্বারা বিভাজ্য নয়, তাই এখানে লিখতে হবে যা, তাকান, যা 7 দ্বারা বিভাজ্য নয়, যা 7 দ্বারা বিভাজ্য নয়। ওকে ফাইন, 7 দ্বারা বিভাজ্য নয়। তাহলে এখন কি করতে হবে? তাহলে এখন 60 এর নামটা পড়তে হবে, 60 গুণ 2,
60 দুগুণী, এদিকে তাকান, এর সাথে 1 যোগ করতে হবে। কেন 1 যোগ করতে হবে? কারণ 60-এর নাম তারপরে যে 60 গুণ 2 যেটা পাচ্ছি সেই সংখ্যাকে এরা সবাই ভাগ করতে পারে, কিন্তু এরা সবাই ভাগ করতে পারে এরকম সংখ্যা চাইনি, এরা সবাই ভাগ করলে যেন 1 ভাগ শেষ থাকে সেরকম একটা সংখ্যা চাইছে, তাই লাস্টে 1 যোগ করতে হবে। কারণ 1 ভাগ শেষ থাকতে হলে তো লাস্টে 1 বেশি থাকতে হবে, বুঝছেন? তাহলে 60 গুণ 2 সাথে 1 যোগ, 60 দুগুণী কত? 120, 120 আর 1 121। এইবার এই 121কে আপনি ভাগ করে দেবেন ক্যালকুলেটারে, লিখিত পরীক্ষায় ক্যালকুলেটর থাকবে, যা দেখবেন ভাগ করে 7 দ্বারা ভাগ যায় না, তাই লিখবেন যা 7 দ্বারা বিভাজ্য নয়। এবার 60-এর 3 গুণ, 60 গুণ 3, ওই যে 1 যোগ করতে হবে, কারণ 60 গুণ 3 করে যেটা পাচ্ছি তাকে এরা সবাই ভাগ করতে পারে, কিন্তু ওই সংখ্যা চাইনি, চাইছে 1 যেন অবশিষ্ট থাকে, তাই 1 যোগ করতেছি। 3 60 180 আর হচ্ছে 1 181। এবার ক্যালকুলেটর দিয়ে ভাগ করে দেখবেন, ভাই এমনি হাত দিয়ে করেন না, যা 7 দ্বারা বিভাজ্য নয়, এটা লিখতে হবে। হ্যাঁ, এবার 60 গুণ 4 যোগ 1, 4 6 24, 240 আর 1 241। এবার ভাগ করে দেখবেন যা 7 দ্বারা বিভাজ্য নয়। 60 গুণ 5, 5 6 30, 5 6 30 মানে 300 আর 1 301। এবার ভাগ করবেন, ভাগ করে এটা দেখবেন যে 7 দ্বারা বিভাজ্য, মানে এটা আপনার হাতে ক্যালকুলেটর থাকবে, ক্যালকুলেটর না থাকলে হাতে হাতে করবেন, যা এটা 7 দ্বারা বিভাজ্য। এবার লিখবেন যা 7 দ্বারা বিভাজ্য। অতএব নির্ণেয় সংখ্যা, অতএব নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যা মানে মিনিমাম। কেন ক্ষুদ্রতম বলছে? কারণ এরপরে আরো এরকম সংখ্যা আছে যাদেরকে এইগুলো দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 অবশিষ্ট থাকবে এবং 7 দ্বারা বিভাজ্য নয়, তো মিনিমাম 301। অতএব নিম্ন ক্ষুদ্রতম সংখ্যা কি? ইকুয়াল টু 301। আমার কথা কি বুঝছেন? বোঝা গেল? এবার একটু রেসপন্স করেন তো, মূল কনসেপ্টটা বুঝছেন কিনা? একটু রেসপন্স করেন, মূল কনসেপ্টটা বুঝছেন কিনা? একটু রেসপন্স করতে হবে, মূল নিয়মটা বুঝছেন কিনা? এখানে কোনো কনফিউশন থাকলে বলবেন, কারণ বিসিএস লিখিত পরীক্ষায় এই প্রশ্ন আসছে, লিখিত পরীক্ষা আপনাকে এইটা করে দেখাতে হবে। কারণ এখানে 2টা কন্ডিশন, এইগুলো দ্বারা ভাগ করলে 1 অবশিষ্ট থাকবে। যদি শুধু বলতো যে এইগুলো দ্বারা ভাগ করলে 1 অবশিষ্ট থাকে এরকম সর্বনিম্ন সংখ্যা কত, তাহলে উত্তর 61 শেষ। কিন্তু বলছে এইগুলো দ্বারা ভাগ করলে 1 অবশিষ্ট থাকবে, কিন্তু 7 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, মানে 7 দ্বারা বিভাজ্য হবে। তার মানে এইগুলো দ্বারা ভাগ করলে 1 অবশিষ্ট থাকবে, সেটা বের করার পরে দেখতে হবে আবার চেক করে 7 দিয়ে ভাগ যায় কিনা, যদি যায় তাহলে ওটা উত্তর, না গেলে পরের গুণিতক যোগ 1, তারপরের গুণিতক যোগ 1, এভাবে যেতে হবে। আচ্ছা, সবাই বলছেন বুঝছি, তার মানে সবাই বুঝছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখেন 400 500 এর মধ্যবর্তী কোন ক্ষুদ্রতম সংখ্যাটি 12 15 ও 20 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 10 অবশিষ্ট থাকবে? দেখেন কি বলছে, 400 ও 500 এর মধ্যবর্তী কোন সংখ্যাটি 12 15 20 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 10 অবশিষ্ট থাকবে? এটা অপশন টেস্ট করতে পারেন, অপশন টেস্ট দেখেন, অপশন টেস্ট, ওপিটি অপশন টেস্ট। তাহলে কি বলছে, তার মানে সংখ্যাটা অবশ্যই শর্ত দিয়ে দিচ্ছে, দেখেন 400 এবং 500 এর মধ্যবর্তী, তার মানে সংখ্যাটা অবশ্যই 400 এবং 500 এর মাঝে মধ্যবর্তী হতে হবে। ওকে ফাইন, যে কোনো সংখ্যা নিলে হবে না। হ্যাঁ, এবং সেই সংখ্যাটিকে 12 15 এবং 20 দ্বারা যদি ভাগ করি তাহলে প্রতি ক্ষেত্রে 10 দ্বারা 10 অবশিষ্ট থাকবে। প্রতি ক্ষেত্রে 10 অবশিষ্ট থাকবে মানে কি জানেন? মানে ওই সংখ্যাকে যদি আপনি 12 দিয়ে ভাগ করেন তাহলে 10 ভাগশেষ থাকবে, ওই সংখ্যাকে যদি 15 দিয়ে ভাগ করেন তাহলে 10 ভাগশেষ থাকবে, ওই সংখ্যাকে যদি আপনি 20 দিয়ে ভাগ করেন তাহলে 10 ভাগশেষ থাকবে। তার মানে তাহলে ওই সংখ্যা থেকে যদি আমি 10 বিয়োগ করে দেই, এদিকে তাকান, 12 দিয়ে ভাগ করলে যদি 10 অবশিষ্ট থাকে, তার মানে কি ওই সংখ্যার মধ্যে 10 বেশি ছিল, এই জন্য তো 10 ভাগশেষ থাকতেছে। ভাগশেষ কখন থাকে? যখন ওই সংখ্যাটাকে ভাগ করার পরেও কিছু অতিরিক্ত থাকে, তখনই তো ভাগশেষ থাকে। তাহলে আমরা এই সংখ্যাগুলো থেকে 10 বিয়োগ করব। কেন? যেহেতু 10 অবশিষ্ট থাকতেছে, ভাগ করলে যেহেতু 10 অবশিষ্ট থাকে, তার মানে এখানে যদি এখানে 10 বেশি আছে, তাহলে এখান থেকে যদি 10 বিয়োগ করে দেই, যে সংখ্যা পাবো সেই সংখ্যাকে যদি আমি এগুলো দিয়ে ভাগ করি কোনো ভাগশেষ থাকবে না। তাহলে প্রথম কাজ কি, আমি 406 আর 475, 406 থেকে 10 বাদ দিলে হয় 396, আর 475 থেকে আমি 10 বাদ দিলে হয় 465। এইবার এই যে দুইটা সংখ্যা আসলো, এরা এগুলো দ্বারা বিভাজ্য। কেন? কারণ এগুলো দ্বারা ভাগ করলে 10 ভাগশেষ থাকে। তাহলে সর্বনিম্ন সেই সংখ্যাগুলো যদি এইটা হয়, তাহলে এগুলো থেকে 10 বিয়োগ করার পর যেগুলো পাবো সেগুলোকে এইগুলো দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। তো আমি দেখতে পাচ্ছি এদের মধ্যে 20 দ্বারা ভাগ করা সহজ। কেন? 20 এর লাস্টে 0 আছে। যেহেতু 20 এর লাস্টে 0 আছে, তাহলে 20 দিয়ে কোনো সংখ্যাকে ভাগ করতে গেলে সেই সকল সংখ্যার লাস্টেও 0 থাকতে হবে, নাহলে ভাগ যাবে না। আমি দেখতে পাচ্ছি এটার লাস্টে 0 না, এটার লাস্টে 0 না, এটা 20 দ্বারা বিভাজ্য না।
এদের কেউই 20 দ্বারা বিভাজ্য না, কারণ 20-এর লাস্টে যেহেতু 0 আছে, তার মানে আমি যদি কোনো সংখ্যাকে 20 দিয়ে ভাগ করতে যাই, তাহলে এই 0 দিয়ে এখানে 0 থাকতে হবে কাটতে হলে, নাই, তাহলে এটা তো প্রথমেই বাদ, 20 দিয়ে টেস্ট করা যাচ্ছে। এটাও হবে না, এটাও হবে না, কেন? কারণ এখান থেকে যদি আপনি 10 বাদ দেন তাহলে 432, এটা 20 দিয়ে ভাগ যাবে কেমনে? এই 0 দিয়ে কাটে না, বাদ। এখানে 415 থেকে 10 বাদ দিলে হয় 405, এটাকে 20 দিয়ে ভাগ করেন, যাবে? কখনোই না, 0 দিয়ে কাটতে হলে এখানে 0 থাকতে হবে, হয় না। তাহলে এই তিনটা অপশনে এমনি দিয়ে বাদ পড়ে গেছে, এ বি সি এমনি দিয়ে বাদ পড়ছে, দেখছেন? এমনি বাদ, এমনি বাদ, এমনি বাদ, এই 430 আর 490। আর 490, এখন 430 থেকে যদি আপনি 10 বাদ দেন তাহলে 420, 490 থেকে 10 বাদ দিলে হয় 480, তার মানে আমার উত্তর হচ্ছে 420 আর 480। দেখে বোঝা যাচ্ছে লাস্টে 0 আছে, তার মানে অন্তত 20 দ্বারা তো ভাগ যাবে। তিনটা অপশন যেহেতু আমি বাদ দিয়ে দিতে পারছি, তাই 4 নম্বর অপশন চেক না করে মেরে দেবো, বুঝছেন? অপশন টেস্ট কি বুঝছেন? এবার মূল কনসেপ্ট বোঝেন। অপশন টেস্ট বুঝতে হবে, সাথে মূল নিয়ম বুঝতে হবে, বুঝছেন? দেখেন, আচ্ছা, তাহলে প্রথমে আমরা যে কাজটা করব, দেখেন, 12, 15 ও 20 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 10 অবশিষ্ট থাকে, এরকম সংখ্যা চাইছে, এবং সেই সংখ্যাটার রেঞ্জ হবে 400 থেকে 500-র মধ্যে। তাহলে আমরা একটা কাজ করি, 12, 15 ও 20 দ্বারা ভাগ করলে যদি প্রতি ক্ষেত্রে 10 অবশিষ্ট থাকে, তার মানে তাহলে 12, 15, 20 দ্বারা ভাগ করলে 10 অবশিষ্ট থাকে এরকম সংখ্যা বের করতে গেলে প্রথমে আমাদের বের করা দরকার যে 12, 15 এবং 20 দ্বারা ভাগ করলে কোনো অবশিষ্ট থাকে না, মানে ভাগশেষ থাকে না, এরকম সংখ্যা আগে বের করতে হবে। ইয়েস, দেখেন, তাহলে 12, 15 ও 20 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, এরকম সংখ্যা আগে বের করব। কারণ এরকম সংখ্যা বের করতে পারলেই তো আমি বুঝে যাবো যে কোন সংখ্যাকে এগুলো দ্বারা ভাগ করলে 10 অবশিষ্ট থাকে। তাহলে 12, 15 এবং 20 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না, এরকম সংখ্যা কি? এরকম সংখ্যা হচ্ছে এদের লসাগু। মিনিমাম এরকম সংখ্যা কি? এদের লসাগু না? ইয়েস, তাই এদের লসাগু বের করতে হবে। এদের লসাগু বের করেন, হ্যাঁ, এদের লসাগু 12, 15, 20, দেখেই বোঝা যাচ্ছে এদের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 20। 20 কে এরা ভাগ করতে পারে না, তাহলে 20 এর ডাবল 40। 40 কে এরা ভাগ করতে পারে না, তাহলে 20 এর 3 গুণ 60। 60 কে 12 দিয়ে ভাগ করা যায়, 15 দিয়ে ভাগ করা যায়। ইয়েস, তাহলে এদের লসাগু হচ্ছে 60, তাই না? এগুলো তো এমনিতে শিখাইনি, এগুলো অ্যাপ্লিকেশন করার জন্য শিখাইছি। এদের লসাগু কত? 60। তার মানে 60 হচ্ছে সর্বনিম্ন সেই সংখ্যা যে সংখ্যাকে এইগুলো দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। কিন্তু আমাদের বের করতে বলছে এইগুলো দ্বারা ভাগ করলে যেন 10 ভাগশেষ থাকে, সেই সংখ্যা চাইছে। তাহলে এইগুলো দ্বারা ভাগ করলে 10 ভাগশেষ থাকবে, মানে 10 বেশি থাকবে, তার মানে এর মধ্যে 10 বেশি থাকতে হবে, অর্থাৎ এই 60-এর সাথে 10 যোগ করে দেন। ইয়েস, তার মানে 60-এর নামটা পড়েন, এদিকে তাকান, এখন এই 60-এর নামটা পড়েন, 60কে 60 এর সাথে যোগ করলাম 10। কেন? ওই যে 10 ভাগশেষ থাকতে হলো, 60কে 60 যেটা, এই সংখ্যা তো এগুলো দ্বারা বিভাজ্য, কিন্তু আমার তো এইগুলো দ্বারা বিভাজ্য সংখ্যা চাইনি, এগুলো দ্বারা ভাগ করলে 10 ভাগশেষ থাকবে এরকম সংখ্যা চাইছে। তাহলে 60-এর নাম তারপরে যত গুণিতক পাবেন সব সংখ্যাগুলো এগুলো দ্বারা বিভাজ্য, ওকে তো চাইনি, এগুলো দ্বারা ভাগ করলে 10 ভাগশেষ থাকবে এরকম সংখ্যা চাইছে। তাই এদের নামটা পড়লে যা পাবেন তার সাথে 10 যোগ করে দিবেন, তাহলেই তো সেই সংখ্যা পাবেন যাকে এগুলো দ্বারা ভাগ করলে 10 ভাগশেষ থাকবে, বুঝতেছেন? তাহলে 60-এর নামটা 60কে 60 যোগ 10 ইকুয়াল টু কত? 70। এখন এই 70 হচ্ছে সেই সংখ্যা যে সংখ্যাকে এইগুলো দ্বারা ভাগ করলে 10 ভাগশেষ থাকবে, কিন্তু এই 70 সংখ্যাটা কিন্তু 400 এবং 500-র মধ্যে পড়ে নাই। এই যে আরেকটা কন্ডিশন, আমরা কেবল একটা কন্ডিশন সেট আপ করছি যে 12, 15 এবং 20 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 10 অবশিষ্ট থাকে, এরকম এই কন্ডিশনটা সেট আপ করছি, কিন্তু সেই সংখ্যাটা তো আবার 400 এবং 500-র মধ্যে হতে হবে, বুঝছেন? তাহলে এখানে লিখবেন যা 400 ও 500-এর মধ্যবর্তী নয়, এই সাইডে লিখতে হবে যা 400 ও 500-এর মধ্যবর্তী নয়। অতএব তাহলে 60-এর দ্বিগুণ চিন্তা করতে হবে, 60 দুগুণী 60 গুণ 2, কিন্তু 60 গুণ 2 করে এর সাথে 10 যোগ করতে হবে, কেন? 10 যে অবশিষ্ট থাকবে, ভাগশেষ থাকবে। তাহলে 60 দুগুণী 120 যোগ 10 130, যা 400, এটা কি 400 500-এর মধ্যবর্তী না? তাহলে যা 400 500-এর মধ্যবর্তী নয়। এবার 60 গুণ 3, 60 গুণ 3, 3 সেটি 180, তার সাথে যোগ 10, 3 সেটি 180 আর 10 190, যা 400 500-এর মধ্যবর্তী নয়। 60 গুণ 4 যোগ 10, 424, 240 আর 10 250, যা 400 500-এর মধ্যবর্তী নয়। 60 গুণ 5 যোগ 10, হ্যাঁ, 5 30, আর এটা শুনুন 300 যোগ 10 310, যা 400 500-এর মধ্যবর্তী নয়। হ্যাঁ, এবার আপনি 60 গুণ 5, এবার 60 গুণ 6, 60 গুণ 6 যোগ 10, দেখেন 6 6 36, মানে 360 যোগ 10 370, যা 400 500-এর মধ্যবর্তী নয়। 60 গুণ 7
যোগ 10, 6 সাথে 42 আর একটা শূন্য, 420 যোগ 10, 430। ইয়েস, 430, যা 400-500 মধ্যবর্তী। ইয়েস, দেখেন 430 কি 400 আর 500 মাঝে পড়ছে না? ইয়েস, তার মানে এইটা আমাদের একটা সংখ্যা। এখন বলবেন যে এইটা পেয়ে গেলেই কিন্তু ছেড়ে দিবেন না, কারণ 400 এবং 500 মধ্যবর্তী আরো আসার সম্ভাবনা আছে, কারণ এটা তো কেবল 430, আরো আসার সম্ভাবনা আছে, মানে আরেকটা ঘর দেখতে হবে। এবার দেখতে হবে 60 গুণ 8 প্লাস 10, 6 8 48 আর একটা শূন্য, 480 আর 10 490। হ্যাঁ, এটাও 400-500 মধ্যবর্তী, তার মানে এটাও নিতে হবে, যা 400-500 মধ্যবর্তী, বুঝছেন? এবার আরেক ঘর দেখাবেন 60 গুণ 9 যোগ 10, 6 9 54 আর একটা শূন্য, 540 আর 10 550। এই যে 550, এটা 500-কে ছাড়াই গেছে, 400 আর 500 মধ্যবর্তী হবে, তাহলে 550 তো 500-কে ছাড়াই গেছে, তাহলে লিখবেন যা 400-500 মধ্যবর্তী নয়। আর দেখানো লাগবে না, কেন? কারণ আপনারা এই যে দুইটা সংখ্যা পেয়ে গেছেন। তাহলে লিখবেন অতএব নির্ণয় সংখ্যা দুটি, নির্ণয় সংখ্যা 430 এবং 490। ক্লিয়ার কিনা বলেন? 430 এবং 490 খুবই মজার অঙ্ক, খুবই মজার অঙ্ক এগুলো। এটা হচ্ছে লিখিত ফরম্যাট, হ্যাঁ। আর এমসিকিউতে আপনি অপশন টেস্ট করে ফেলবেন, অপশন টেস্ট আরো সহজ। এবার বলেন তো, আগে যে কোশ্চেনটা করালাম আর এই যে কোশ্চেনটা করালাম, এই কোশ্চেন দুটো কিন্তু সেম, কোশ্চেন দুটো কিন্তু সেম। ওখানে কি কন্ডিশন দিছিল যে 1 অবশিষ্ট থাকবে, কিন্তু 7 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, তাই লাস্টে দেখতেছিলাম যে 7 দ্বারা বিভাজ্য কিনা। আর এখানে বলতেছে যে এগুলো দ্বারা ভাগ করলে 10 অবশিষ্ট থাকবে, একই কন্ডিশন, ওখানে 1 অবশিষ্ট ছিল, এখানে 10 অবশিষ্ট থাকবে, কিন্তু সংখ্যাগুলো হবে 400-500 মধ্যবর্তী। তার মানে এগুলো দ্বারা ভাগ করলে 10 অবশিষ্ট থাকে, আগে তাকে বের করতেছি, তারপরে চেক করতেছি যে হ্যাঁ এটা 400-500 মধ্যবর্তী কিনা। ওকে, হ্যাঁ, লিখিত পরীক্ষায় যে এগুলো এই যেভাবে করে দিছি এইভাবে লসাগু বের করবেন, তারপরে আপনি সিরিয়াল এগুলো লিখবেন, আর সাইডে এরকম লিখবেন, এই যে সাইডে যেগুলো লিখলাম যে যা 400-500 মধ্যবর্তী নয়, এটা লিখিত ফরম্যাট। নেক্সট, এবার এটা আপনারা করেন, এটা করেন, এটা আমি বানাই দিছি, বুঝছেন? এই সংখ্যাটা আমি বানাই দিছি, এটা কিন্তু বানাই দিছি, এটা আসে নাই, এটা পরীক্ষা আসে নাই, মানে ওইগুলোর মতো করে বানাই দিছি। এটা আপনারা করেন তো, কত হয় কি ভাই? বলেই তো দিলাম যে লিখিত ফরম্যাটে আমি যা করে দিছি ওইটাই করবেন, যেভাবে করে দিছি ওইভাবে করবেন। আতিকুর রহমান, অবশ্যই ডি হবে। ডি হবে কিভাবে ভাই? ডি হবে কিভাবে? এটা তো করাই দরকার নেই, এই অঙ্ক করার দরকার আছে? আরে যে মানে একেবারেই সহজ সরল, সেও তো বুঝবে যে এই উত্তর হচ্ছে এই নাম্বার অপশন। 600 আর 700 মধ্যবর্তী, 600 আর 700 মধ্যবর্তী সংখ্যাই তো আছে একটা, এটা কি 600-700 মধ্যবর্তী? এটা কি 600-700 মধ্যবর্তী? এটা কি 600-700 মধ্যবর্তী? কেন অপশনই আছে একটা, ডি কেমনে হয়? অপশনই তো আছে একটা। তাহলে প্রথমে কি করবেন? প্রথমে 8 10, যে 8 10 15 20 এদের লসাগু বের করবেন। এদের লসাগু দেখেন, তাহলে প্রথমে 2 দিয়ে করেন 4 বার, এটা 5 বার, 15 এর মধ্যে জানা থেকে গেল, এটা 10 বার। আবার 2 দিয়ে করেন 2 বার, 5 এর মধ্যে জানা থেকে গেল, 15 থেকে গেল, এটা 5 বার। এবার 5 দিয়ে করেন, 5 দিয়ে 2 থেকে যাবে 1 বার, 3 বার, 1 বার। হ্যাঁ, 2 দুগুণী 4, 4 5 20, 2 দুগুণী 40, 3 40 120, তাহলে লসাগু 120। তার মানে এইগুলো দ্বারা বিভাজ্য সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 120, কিন্তু এগুলো দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে। তার মানে 120 এর নামটা যোগ 5, ব্যাস। 120 গুণ 1 এর সাথে যোগ করতে হবে 5, তার মানে 125। তাহলে সংখ্যাটা 125, কিন্তু 125 তো 600-700 মধ্যবর্তী না, তাহলে 120 এর ডাবল। এই যে মনে মনে হয়ে যাচ্ছে ভাই, 120 কে 2 দিয়ে গুণ করে 240, এর সাথে 5 যোগ 245, কিন্তু এটা তো 600-700 মধ্যবর্তী না, তাহলে বাদ। এখন 120 এর 3 গুণ করলে 3 12 তো 36 আর একটা শূন্য, মানে 360, 360 এর সাথে 5 যোগ করলে 365। এটাও কিন্তু আমাদের 600-700 মধ্যবর্তী না, তাহলে 4 গুণ করতে হবে। 4 12 তে 48, মানে 480 যোগ 5 ইজ ইকুয়াল টু হচ্ছে 485। এটাও তো 600-700 মধ্যবর্তী না, তাহলে 5 গুণ করতে হবে। 5 12 তে 60 আর একটা শূন্য, 600। 600 সাথে 5 যোগ করলে 605, যা 600-500 মধ্যবর্তী, তাহলে আমাদের উত্তর 605। এর চেয়ে সহজভাবে আর করানো সম্ভব না।
হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আশা করি বুঝছেন। এবার আমি যাচ্ছি পরবর্তী প্রশ্নে। 44 নাম্বার কোশ্চেন দেখেন, 44 নাম্বার বলছে যে সংখ্যা 5 ও 8 দ্বারা বিভাজ্য সেই সংখ্যা অবশ্যই বিভাজ্য হবে। সবাই মনোযোগ দেন। যে সংখ্যা 5 এবং 8 দ্বারা বিভাজ্য সেই সংখ্যা এই 5 এবং 8 এর লসাগু দ্বারাও নিঃশেষে বিভাজ্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। এই কনসেপ্ট দিয়ে আগামীকাল মানে আগামীকালকের ক্লাসে এখন যে কনসেপ্টটা লিখে দিচ্ছি এই কনসেপ্টের অ্যাপ্লিকেশন আগামী ক্লাসে, এবং আগামী ক্লাসে আমি দারুণ দারুণ কিছু অঙ্ক করাবো, আপনার এত মজা লাগবে, হ্যাঁ, যে লসাগু গসাগুর অঙ্ক এত মজা। হ্যাঁ দেখেন 5 ও 8 দ্বারা বিভাজ্য বলছে যে সংখ্যা 5 এবং 8 দ্বারা বিভাজ্য সেই সংখ্যা অবশ্যই বিভাজ্য হবে। মানে কত দ্বারা অবশ্যই বিভাজ্য হবে, বুঝছেন? তাহলে যে সংখ্যা 5 ও 8 দ্বারা বিভাজ্য সেই সংখ্যা এদের লসাগু দ্বারাও বিভাজ্য হবে। এদের লসাগু দ্বারাও বিভাজ্য হবে। ব্যাস। তার মানে যে সংখ্যাকে 5 এবং 8 ভাগ করতে পারবে সেই সংখ্যাকে এদের লসাগুও ভাগ করতে পারবে। শুধু দুইটা সংখ্যা না, এরকম যদি 10টা সংখ্যা থাকে, 10টা সংখ্যা মনে করেন এখানে 10টা সংখ্যা দেওয়া আছে, 10টা সংখ্যা এরকম দেওয়া আছে, যে সংখ্যাকে এরা 10 জন ভাগ করতে পারবে সেই সংখ্যাকে এদের লসাগুও ভাগ করতে পারবে। মানে যে সংখ্যা কতকগুলো সংখ্যা দ্বারা বিভাজ্য সেই সংখ্যা এদের লসাগু দ্বারাও নিঃশেষে বিভাজ্য। এইভাবে লিখবেন যে সংখ্যা কতকগুলো সংখ্যা দ্বারা বিভাজ্য সেই সংখ্যা এদের লসাগু দ্বারাও নিঃশেষে বিভাজ্য। ওকে, তাহলে 5 এবং 8 দ্বারা যে সংখ্যা বিভাজ্য সেই সংখ্যা 5 এবং 8 এর লসাগু দ্বারাও বিভাজ্য হবে, এটাই চাইছে। তাহলে 5 এবং 8 এদের লসাগু কত? 5 এবং 8 এদের মধ্যে যেহেতু কোনো কমন ফ্যাক্টর নাই, মানে এরা সহমৌলিক, তাহলে এদের লসাগু হবে সরাসরি 5 এবং 8 এর গুণফল। 5 এবং 8 এর গুণফল কত? 5 গুণ 8 কত? 40। তার মানে সেই সংখ্যা 40 দ্বারাও নিঃশেষে বিভাজ্য। ক্লিয়ার? সেই সংখ্যা 40 দ্বারাও নিঃশেষে বিভাজ্য হবে। নেক্সট, যে সংখ্যা 10, 15, 20 দ্বারা বিভাজ্য সেই সংখ্যা অবশ্যই বিভাজ্য হবে কত দ্বারা? 10, 15, 20। যে সংখ্যা 10, 15 এবং 20 দ্বারা বিভাজ্য সেই সংখ্যা এদের লসাগু দ্বারাও নিঃশেষে বিভাজ্য। তার মানে 10, 15 এবং 20 এর লসাগু বের করতে হবে। তাহলে 10, 15, 20 এদের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কে? 20। তাহলে 20 এদের লসাগু হতে পারে, কিন্তু 20 কে যেহেতু 15 ভাগ করতে পারে না তাই 20 লসাগু হবে না। তাহলে 20 এর ডাবল চিন্তা করতে হবে। 20 এর ডাবল হচ্ছে 40। 40 কে যেহেতু 15 ভাগ করতে পারে না তাহলে 40 হলো না, তাহলে 20 এর 3 গুণ। 20 এর 3 গুণ হচ্ছে 60। 60 কে যেহেতু এরা সবাই ভাগ করতে পারে, দেখেন 15 ভাগ করতে পারে, 20 তো পারেই, 10ও পারে, তাহলে 60 এদের লসাগু। তার মানে যে সংখ্যা 10, 15 এবং 20 দ্বারা বিভাজ্য সেই সংখ্যা এদের লসাগু 60 দ্বারাও নিঃশেষে বিভাজ্য হবে। সি নাম্বার অপশন ইজ রাইট। সি নাম্বার অপশন ইজ রাইট। ক্লিয়ার? ওকে, নেক্সট। আচ্ছা, এইবার আমরা এখানে যে কোশ্চেনে আসছি, যে 46, খেয়াল করুন প্লিজ। 46 নাম্বার কোশ্চেন থেকে কত নাম্বার প্রশ্ন আমি একটু বলে দিচ্ছি। 46, এদিক তাকান প্লিজ। 46 থেকে 66, 46 থেকে 66 এখানে যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনটা লসাগুর কনসেপ্টের চেয়ে এখানে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে সমান্তর ধারার কনসেপ্টটা বেশি দরকার। সমান্তর ধারা, ঠিক আছে? তার মানে এই 46 থেকে 66 এই অঙ্কগুলো করতে গেলে আমার সমান্তর ধারার কনসেপ্ট লাগবে। হ্যাঁ, কিন্তু লসাগু গসাগু চ্যাপ্টারের মধ্যে বিভিন্ন বইয়ে দেওয়া আছে, তাই আমি আমার বইও ইনক্লুড করছি। কিন্তু এই 46 থেকে 66 নাম্বার প্রশ্ন পর্যন্ত আমি এখন সলভ করাবো না। এই কোশ্চেনগুলো সলভ করাবো আমি সমান্তর ধারা যখন পড়াবো, তখন যাই এগুলো সলভ করাবো, নিজ দায়িত্বে করাবো, সমস্যা নেই। কিন্তু কেউ যদি মনে করে যে না ভাই আমি এখনই সলভ করবো, তাকে সমান্তর ধারার 1 এবং 2 নাম্বার ক্লাস, 1, 2, 3, 1, 2, 3 দেখা লাগবে না, 1 আর 2 এই দুইটা ক্লাস দেখে এসে, না 1, 2, 3 দেখেন, 1, 2, 3 এই তিনটা ক্লাস দেখে এসে, এই তিনটাও দেখা লাগবে না, মানে পদ সংখ্যা নির্ণয়, সমান্তর ধারার পদ সংখ্যা নির্ণয়ের যে জায়গাটা, ওই জায়গাটুকু ভালো করে দেখে এসে এরকম টাইপের কোশ্চেন ওখানেও করাইছি, ওটা করে এসে এগুলো সব নিজে নিজেই সলভ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তাহলে কেউ যদি এখনই সলভ করতে চান তাহলে 47 BCS থেকে সমান্তর ধারার 1, 2, 3 ক্লাস করে এটা সলভ করবেন, তাহলে নিজেই পারবেন। আর যদি আমার সাথে করতে চান তাহলে একটু অপেক্ষা করতে হবে, এই 46 থেকে 66 পর্যন্ত আপাতত রাখতে হবে, বাকিগুলো করাবো, ঠিক আছে? এটা করাবো সমান্তর ধারায়, যে আমি নিজ দায়িত্ব করে দিব, আমি ভুলে গেলেও আপনি আমাকে মনে করাই দিবেন। তো আজকের মতো এখানেই রাখবো, হ্যাঁ, আজকের মতো এখানেই রাখবো, আমরা সলভ করাবো আগামী ক্লাস, মানে আগামীকাল আমরা হচ্ছে শর্তযুক্ত লসাগু অঙ্ক, হ্যাঁ, শর্তযুক্ত লসাগু অঙ্ক সলভ করবো। তাহলে এর মধ্যে দিয়ে লসাগু শেষ হবে, তারপর আমরা শুরু করবো গসাগু। তো আজকের মতো এই পর্যন্ত রাখবো, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি। আপনাদের আমি একটা পরীক্ষা নিছি,
আমি এই পরীক্ষার সলভ ক্লাস দিতে চাইছিলাম, এখন বাজে হচ্ছে আমাদের 10:36। আমি এই সলভ ক্লাসটা আমি রাতে খাওয়া দাওয়া এখনো করতে পারিনি। এই সলভ ক্লাসটা নিতে নিতে আমার বেজে যাবে হচ্ছে 10:37, 11:45। 11:45 আমি সলভ ক্লাস শুরু করব। 11:45 যাদের সলভ ক্লাস দরকার তারা করবেন, যাদের দরকার নাই পরে রেকর্ড করেন, কোনো সমস্যা নাই, কারণ এগুলো সব ক্লাস রেকর্ড থাকবে, সমস্যা নাই। তো আজকের মতো এই পর্যন্ত রাখছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।